তো সবাই রেডি কিনা? তাহলে শুরু করবো। দেখেন, ভিক্টোরিয়ান পিরিয়ডটা হচ্ছে যে 1832 থেকে 1901 পর্যন্ত, কিন্তু রানী শাসন করেছে 1837 থেকে। সো এই ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনার 19th সেঞ্চুরি বলে থাকি ভিক্টোরিয়ান পিরিয়ডকে। তাহলে আমাকে একটু বলেন, ভিক্টোরিয়ান পিরিয়ড কত থেকে কত? এটা ক্লিয়ার কিনা দেখেন। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901 পর্যন্ত, কিন্তু রানী শাসন করেছে 1837 থেকে। ঠিক আছে, এটা 19th সেঞ্চুরিতে পড়ে, 19th সেঞ্চুরি। তো এইটুকু বুঝতে পেরেছেন কিনা দেখেন। রানী শাসন করা আর ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল এটা একটু ডিফারেন্ট আছে। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড কত থেকে কত? ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901, কিন্তু রানী শাসন করেছে কখন? 1837 থেকে। ঠিক আছে, সবাই আপনারা হচ্ছেন যখন ক্লাস করবেন আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন, কথা বলার পরে আবার নিজে মিউট হয়ে যাবেন নিজে নিজে, না হয় আমি আপনাকে মিউট করা লাগবে। ওকে, একটু আনমিউট করে একজন কথা বলেন। আমি যে বললাম যে ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901, আর রানী শাসন করেছে 1837 থেকে 1901। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, স্লাইড দেখতে পাচ্ছেন কিনা জি স্যার, একটু অল জানান। ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে আনমিউট হয়ে যাবেন, মিউট হয়ে যাবেন। যখন কথা বলবেন আনমিউট করবেন, আবার কথা শেষ হলে মিউট হয়ে যাবেন। থ্যাংক ইউ। সো যখন আমি সবাইকে বলবো যে সবাই আনমিউট হন, তো সবাই আনমিউট হয়ে তখন ক্লাসে হইচই করবেন। আমি যখন বলবো হইচই করতে তখন করবেন, কিন্তু আমি না বললে সবাই হচ্ছে যে আপনারা ইয়ে করবেন। ঠিক আছে। সো ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়ার ফুল নেম ছিল আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া। সেই সময়টাতে আমরা দেখি যে উনি গ্রেট ব্রিটেন শাসন করেছেন, আমাদের ইন্ডিয়া যে অঞ্চলটা আছে সেটা ওনার কন্ট্রোলে ছিল, ইভেন হচ্ছে যে আয়ারল্যান্ড ওনার কন্ট্রোলে ছিল। সো এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের সময় তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে ক্ষমতাধর রমণী বলা হয় কুইন ভিক্টোরিয়াকে। প্রবাবলি 1/5 অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় 5/1 ভাগ হচ্ছে উনার সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের দখলে ছিল। পরবর্তীতে আমরা দেখি হয়তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনাদের ক্ষমতাগুলো কমতে থাকে। তো যদি প্রশ্ন করে এই কুইন ভিক্টোরিয়ান পিরিয়ডের যে রানী ছিলেন ভিক্টোরিয়া, উনার নামটা কি? আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। এটা একটু খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে? ভিক্টোরিয়ান কি নিয়ে কথা বলেছে? অ্যাকচুয়ালি দেয়ার আর আ ফিউ প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান লিটারেচার। বেসিকলি দে টকড অ্যাবাউট দ্য ডেইলি লাইফ, এন্ড এই যে ডেইলি লাইফ নিয়ে ওনারা কথা বলেছেন। সো এই ডেইলি লাইফটা আমাদের রোমান্টিক পিরিয়ডে অনেকটা ইগনোরড ছিল। দ্য রোমান্টিক পিরিয়ড বেসিকলি দে ওয়ার সো ইমোশনাল, দে টকড অ্যাবাউট দেয়ার ওন ফিলিংস, ইমোশনস, সুপার ন্যাচারালিজম, কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ were their subject actually, but daily activities were ignored during the romantic period, and the slogan was art for art's sake. There was no moral purpose of the romantic period, especially Arki. In some cases, you will find some morality in their writings, but basic concept was lyrics. আমাদের রোমান্টিক পিরিয়ডটা কিন্তু কবিতার জন্য বিখ্যাত, যদিও জ্যান অস্টেনকে আমরা দেখেছি প্রাইড এন্ড প্রেজুডিস নিয়ে লিখেছেন। বাট ভিক্টোরিয়ান পিরিয়ডে যেটা পাবেন আপনি, মোরাল পারপাসটা পাবেন অনেকটা আমরা বলতে পারি যেটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মতো এই ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমাদের হয়েছে। ডিভিয়েট ফ্রম দ্য আর্লি কনসেপ্ট অফ আর্ট ফর আর্টস সেক, যে রোমান্টিক পিরিয়ডে যেটা ছিল আর্ট ফর আর্টস সেক, এটা থেকে তারা কিছুটা দূরে সরে এসেছে। সো ভিক্টোরিয়ান এরা টেন্ডেড টু বি অ্যান ইরা অফ ডাউট এন্ড পেসিমিজম। ধর্ম নিয়ে এখানে অনেকটা জটিলতা দেখা যায়, ধর্ম নিয়ে যেহেতু অনেকটা জটিলতা ছিল সেই জন্য এখানে ডাউট এন্ড পেসিমিজম ব্যাপারটা কিছুটা পাবেন। অ্যান্ড ইফ ইউ divide different ages according to their literary works, you will see Elizabethan age was famous for drama, actually plays and dramas. Elizabethan age was famous, though there were so many poems and sonnets during that very time. But basically, different types of plays and dramas were written during the Elizabethan period, and following on that. And then you see the romantic period. Romantic period actually was so famous for lyrics and poems. তো রোমান্টিক পিরিয়ডটা যেখানে কবিতার জন্য, লিরিক্সের জন্য ছিল, এলিজাবেথান পিরিয়ডটা ছিল সেখানে ড্রামায়ের জন্য। অ্যাগেন দ্য ভিক্টোরিয়ান এজ দেখবেন আপনি, এখানে অনেকগুলো ব্যাপার পাবেন, স্পেশালি হচ্ছে নোভেলস এটার জন্য বিখ্যাত। তো এভাবে এইজ গুলো কিন্তু অনেক সময় আমরা দেখি যে কিছুটা আলাদা করা যায় তাদের সাহিত্যকর্মের মাধ্যমে। ঠিক আছে। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের শুরুতে আমরা যে কাজটা করব, আহ, যেভাবে প্রশ্ন হয় পরীক্ষায়,
আমরা তিনজন বিখ্যাত কবির নাম পড়বো, যেটাকে আমরা বলি যে ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন বলে থাকি। BAT, ভিক্টোরিয়ান ব্যাট মিলিয়ে পড়বেন, ভিক্টোরিয়ান ব্যাট, তাহলে ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন। এই তিনজন কবি তিনটা স্পেশালিটি আছে। নাম্বার ওয়ান, আপনি দেখতে পাবেন ব্রাউনিং হচ্ছে ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত, ফাদার অফ ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা ডিফারেন্ট স্টাইলের কবিতা, এটার জন্য বিখ্যাত হচ্ছে আমাদের ব্রাউনিং। ম্যাথিউ আর্নল্ড যিনি আছেন, তিনি একটা মেথডের জন্য বিখ্যাত, যেটাকে বলি আমরা টাচ স্টোন মেথড বলে থাকি। টাচ স্টোন যে মেথড আছে, এটার জন্য তিনি বিখ্যাত। কম্পারেটিভ সিস্টেম অফ জাস্টিফাইং এনি লিটারেচার, লিটারি পিসেস, এটার জন্য। টেনিসন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। অ্যান্ড হি ওয়াজ অলসো পয়েট লরিয়েট হয়েছেন তিনি 1850-তে, পয়েট লরিয়েট হয়েছেন। সো ইউ সি দিস ভেরি পয়েটস আর ফ্রম দ্য ভিক্টোরিয়ান এজ। সো এই প্রশ্নটা পরীক্ষায় আসে, নিচের কে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি কিংবা কবি নয়। তাহলে আপনারা যদি এভাবে একটু পড়েন, ভিক্টোরিয়ান ব্যাট মনে থাকবে কিনা আমাকে বলেন তো, একটু পারা যাবে কিনা? একজন আনমিউট করে বলেন, যদি এভাবে পড়েন আপনি ভিক্টোরিয়ান ব্যাট পারা যাবে কিনা আমাকে একটু বলেন। জি স্যার, পারা যাবে। পারা যাবে। ওকে, সো যদি পারা যায় আপনারা এটা ডান লিখেন মুখস্থ হলে। এন্ড দেন হচ্ছে যে সবাইকে বলি, কথা বলার সময় আপনি এটা ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে কথা বলছি, জিজ্ঞেস করেছেন আসিফ আশিক ভুইয়া, এটা আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের ক্লাস হবে এখন, ঠিক আছে? ওকে, একটু ডান লিখেন। ফাইন, এখন এই প্রশ্নের আনসারটা কি হবে দেখেন। হু ইজ নট আ ভিক্টোরিয়ান পয়েট? কে ভিক্টোরিয়ান পয়েট নয়? আলফ্রেড টেনিসন। আহ সরি প্রশ্ন স্যার, করা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ কোন যুগের কবি বলেন? স্যার 1800 না 50। রোমান্টিক 1650। পিরিয়ডের কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? ওকে, ফাইন, সবাই মিউট হয়ে যান। রোমান্টিক পিরিয়ডের কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা তিনজন কবির নাম জানলাম, সাথে হচ্ছে দুইজন নোবেলিস্টের নাম জানবো। ভিক্টোরিয়ান পিরিয়ডের শ্রেষ্ঠ নোবেলিস্ট যাকে বলা হয়, ওনার নাম হচ্ছে চার্লস ডিকেন্স। ভিক্টোরিয়ান পিরিয়ডের শ্রেষ্ঠ নোবেলিস্ট হিসাবে আমরা চার্লস ডিকেন্সকে জানি। আপনি চার্লস ডিকেন্স ছাড়াও যেটা করতে পারেন, যে অনেক সময় লাস্ট ভিক্টোরিয়ান নোবেলিস্ট বলা হয় থমাস হার্ডিকে। থমাস হার্ডি কিছুটা পিসিমিস্টিক ছিলেন, আপনি দেখবেন যে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। থমাস হার্ডির উপন্যাসের নায়িকাগুলো হচ্ছে গ্রামের, আপনি পাবেন নায়কগুলো হচ্ছে শহরের, এবং ওয়াজ আ লিটল বিট ফ্রাস্ট্রেটেড আসলে থমাস হার্ডি। অ্যান্ড দেন হচ্ছে যে চার্লস ডিকেন্সও কিন্তু এত এত উপন্যাস লিখেছেন, এবং সেই সময় ওনার উপন্যাস আমেরিকাতে পড়া হতো, পাইরেটেড কপিগুলো বিক্রি করা হতো, অ্যান্ড হি ওয়াজ সো ফেমাস ডিউরিং দ্যাট ভেরি এরা। চার্লস ডিকেন্সকে পড়তে হবে, এবং আমরা মনে করি চার্লস ডিকেন্স এতটাই ফেমাস যে যে কোনো পরীক্ষা চার্লস ডিকেন্স থেকে আমাদের প্রশ্ন আসে। সো ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমরা কিভাবে শুরু করলাম? 1832 থেকে 1901 হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, 19th সেঞ্চুরিতে পড়ে এটা, এবং রানী শাসন করেছে 37 থেকে 1901 পর্যন্ত। তিনজন বিখ্যাত কবির কথা আমরা বলেছি, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন। দুজন নোবেলিস্টস এর কথা বলেছি আমরা, একজন হচ্ছেন চার্লস ডিকেন্স, একজন হচ্ছে আমাদের থমাস হার্ডি। থমাস হার্ডিকে অনেক সময় লাস্ট ভিক্টোরিয়ান নোবেলিস্ট বলা হয়। আমরা পাঁচজন লেখকের নাম এবং ভিক্টোরিয়ান পিরিয়ডটা কত থেকে কত এইটুকু জানলাম। এই বেসিক থেকে কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা না থাকলে আনমিউট করে বলেন যে নো প্রবলেম, সমস্যা নাই, বুঝতে পেরেছেন, আমাকে একটু জানান বা চ্যাটে লিখেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, লিমা বলেছে নো প্রবলেম, ফাইন। সো নাও আমরা একটু মুভ করি। আমি যখন ফাস্ট হয়ে যাব আমাকে বলবেন যে ফাস্ট হয়ে যাচ্ছেন, একটু স্যার স্লো আমি হন। কেবল জয়েন করছি, কি একটু বোঝালেন, আমি বুঝতে পারি নাই, আপনারা একটু বলবেন আচ্ছা, স্যার প্লিজ। না অসুবিধে নাই। এখন যারা জয়েন করেছেন, আমরা আলোচনা করেছি ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901 পর্যন্ত। ভিক্টোরিয়ান পিরিয়ডটা শুরু হয়েছে 1832 এবং শেষ হয়েছে এটা 1901।
সো ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমরা যেটা দেখেছি যে 1901 পর্যন্ত হচ্ছে আমাদের এই ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে, এটা বিলং করে হচ্ছে 19th সেঞ্চুরিতে পড়ে। হ্যাঁ, কিন্তু রানী শাসন করেছে 1837 থেকে। রানী ক্ষমতায় আসার পূর্বে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলো আমরা দেখে ফেলেছি। ডেইলি লাইফ নিয়ে কথা বলা, অ্যান্ড দেন হচ্ছে আর্ট ফর আর্ট সেক থেকে একটু ডিভিয়েট হওয়া, এগুলো আমরা দেখেছি। হ্যাঁ, আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া আর কি উনার নাম অনুসারে নামকরণ করা। তিনজন বিখ্যাত কবিকে পড়ার আমরা কৌশলটা দেখেছি, BAT ভ্যাট। আমরা বলেছি যে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত কবির নাম হচ্ছে ব্রাউনিং, যাকে আমরা বলি ফাদার অফ ড্রামাটিক মনোলগ, এবং আমরা পড়েছি আর্নল্ড। এই মেথিউ আর্নল্ড বিখ্যাত হচ্ছেন ওনার একটা টাচস্টোন মেথডের জন্য। সেখানে তিনি বলেছেন যে একটা লেখক, নতুন যে নবীন লেখক, তাকে কিভাবে আমরা চিহ্নিত করব। নবীন লেখককে আমরা এইভাবে চিনবো, সেই লেখকের কিছু লাইন নিব, নিয়ে বিখ্যাত লেখকের কিছু লাইন কম্পেয়ার করে দেখবো যে ওই বিখ্যাত লেখকদের লাইনের সাথে কেমন হয়। তাই তিনি উল্লেখ করে দিয়েছেন হোমারের নিতে পারেন, মিল্টন নিতে পারেন, শেক্সপিয়ার নিতে পারেন। এভাবে বিখ্যাত লেখকের সাথে নবীন লেখকদেরকে কম্পেয়ার করে তার সাহিত্যকর্মটা কেমন সেটা জাস্টিফাই করার কথা বলেছেন। কিছু ত্রুটি আছে এই মেথডে। টেনিসন, যিনি পয়েট লরিয়েট হয়েছেন এবং রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, সো এই বিখ্যাত তিনজন কবির নাম আসে। অ্যান্ড দেন আমরা দুজন নোবেলিস্টের নাম জেনেছি, একজনের নাম হচ্ছে চার্লস ডিকেন্স, আরেকজনের নাম হচ্ছে থমাস হার্ডি। আমরা এইটুকু আলোচনা করেছি, কোনো অসুবিধা নেই। আমরা এখন ভিক্টোরিয়ান পিরিয়ডের শুরুতে একজন ব্যক্তি আছেন যিনি কিছু সমস্যা তুলে ধরেছেন, ওনার নাম হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। এই চার্লস রবার্ট ডারউইন কি করলেন, থিওরি অফ ইভলিউশন, তিনি বললেন যে মানুষ পূর্বপুরুষ হচ্ছে শিম্পাঞ্জি অথবা বানর জাতীয় প্রাণী, তাদের থেকে বিবর্তনের ফলে, পরিবর্তনের ফলে আমরা মানুষ হয়েছি। অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইয়ে তিনি 1859 এই ধরনের কিছু কথা তুলে ধরেছেন। তখন সমাজটায় কিছু ঝামেলা সৃষ্টি হয়। কি কি ঝামেলা হয়? 1 নম্বর ঝামেলা হয় সেই সমাজে যে ধর্মকে আমরা যারা বিশ্বাস করি, আমরা যেহেতু ধর্ম বিশ্বাস করি, আমরা যদি বলি যে মানুষ বানর থেকে আসে, ধর্ম বিশ্বাসের প্রতি একটা আসলে আঘাত চলে আসে এবং একটা কনফ্লিক্ট তৈরি হয়, যার জন্য অক্সফোর্ড মুভমেন্টও হয়েছিল তখন। কিছু প্রশ্ন তো থেকেই যায় ওনার এই থিওরি নিয়ে। মানুষ যদি বানর থেকে আসে, হ্যাঁ ঠিক আছে, কিছুটা বানরের স্বভাব মানুষের আছে। আপনারা কমেন্টে জানাবেন বানরের স্বভাব কি ছেলেদের বেশি না মেয়েদের বেশি। যদি এমনই হয় আমরা বানর থেকে আসি, তাহলে বর্তমানের বানরগুলো কেন মানুষ হয় না, বা আমরাও কেন অন্য কিছু হয়ে যাচ্ছি না, এই ধরনের কিছু তো ব্যাপার থাকে। বাট তিনি একটা সমস্যা কিন্তু তৈরি করে দিলেন। কিছু মানুষ বিজ্ঞানকে পছন্দ করে, কিছু মানুষ ধর্মকে পছন্দ করে, আর ভিক্টোরিয়ান পিরিয়ডে আর কিছু মানুষ আছে ধর্ম বিজ্ঞান দুইটাকে মিলিয়ে চলে, যাদেরকে আমরা ভিক্টোরিয়ান কম্প্রোমাইজার বলি। যেমন বর্তমানে আমাদের কথা বলি, আমরা বিজ্ঞান এবং ধর্ম দুইটাকে কিন্তু মিলিয়ে চলছি। তো আমরা বলতে পারেন যে অনেকটা সুবিধাবাদীও কিন্তু। একদম পাগলের মতো অনেকে আছে ধর্মকে কিন্তু সাপোর্ট করে, আর অনেকে আছে ধর্ম পুরোই বাদ বিজ্ঞানকে। বাট আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোনোটাকেই ছাড়ছি না, কোনোটাকে আবার ওইভাবে গ্রহণ করছি না। আমরা এরকম কিছু মানুষ কিন্তু আছে। তখন সেই সময়ে সাহিত্যিকরা কিন্তু এভাবে ডিভাইড হলেন। আপনারা জানেন কার্ল মার্কসের থিওরি অনুসারে সাহিত্যিকরা লিখবে হচ্ছে কিন্তু সোসিও ইকোনমিক যে কনসেপ্ট আছে সেটার উপর ভিত্তি করে। সেই সময়ে মানুষ ধর্মটা কেমন, সামাজিক ব্যবস্থা কেমন, এর উপর ভিত্তি করে সাহিত্যকর্ম লেখা হয়েছে। আজকের ক্লাসের সাহিত্যকর্ম ম্যাক্সিমাম আলোচনাই আসবে, জেন্ডার রিলেটেড আলোচনা আসবে। ভিক্টোরিয়ান পিরিয়ডে নারীদের ক্ষমতায়ন কেমন ছিল, নারীদের রোলস কেমন ছিল, পুরুষরা কেমন ডোমিনেট করেছে, বা পুরুষ কেমনটা ডোমিনেট করতে চাইতো সোসাইটিতে, তার কথা নারী না শুনলে তাকে মেরে ফেলতো। আবার ধর্মটাও কিভাবে প্রভাব বিস্তার করেছে, এই বিষয়গুলো আজকের ক্লাসের মূলত মূল বিষয়। যে ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখকরা এটুকু লিখেছেন, নারীদেরকে লেখার সুযোগ দেওয়া হতো না, নারীরা ছদ্মনামে লিখেছেন, সোসাইটি এগুলো চলে আসবে ভিক্টোরিয়ান পিরিয়ডে। তো আমরা যেটা দেখলাম অন দ্য অরিজিন অফ স্পিসিস, ওনার এই বইয়ে এই দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখেছি, এই চার্লস ডিকেন্সের। তো চার্লস ডিকেন্সের কারণে কিন্তু অক্সফোর্ড মুভমেন্ট, যে ধর্মীয় যেই আন্দোলনটা হয়েছে, সেটা রিলিজিয়াস মুভমেন্ট বলা হয়। তাছাড়া সেই সময় ভিক্টোরিয়ান যুগে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছে, যেটার উপর ভিত্তি করে টেনিসন একটা কবিতা লিখেছিলেন, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, এরকম কিন্তু করা হয়েছে। সো আপনাদেরকে যেটুকু বলি, আপনারা হচ্ছে যে একটু কাজ করবেন, সেটা হলো যে যেই চেষ্টাটা আপনারা করবেন আহ, সেটা হচ্ছে যে এই যে তথ্যগুলো আপনারা বৈশিক থেকে নিজেরা নিজেদের মতো করে একটু পড়বেন, এবং চেষ্টা করবেন যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি যতটুকু আলোচনা করেছি এইটুকুর মধ্যে কি কারো কোনো অসুবিধা আছে? স্যার অক্সফোর্ড মুভমেন্টটা কি? অক্সফোর্ড মুভমেন্টটা কি আমরা বলে দিয়েছি এখানে, একটা ধর্মীয় যে মুভমেন্ট আছে সেটাকে আমরা অক্সফোর্ড মুভমেন্ট বলেছি। ঠিক আছে।
সেটা কিন্তু আমরা বলেছি, হ্যাঁ, অক্সফোর্ড মুভমেন্টটা কি। ওকে, সো আমরা কি ক্লাসের মূল পর্বে যেতে পারি? কোনো অসুবিধা আছে? আনমিউট করে একটু বলেন আমাকে। না স্যার, কোনো অসুবিধা নাই, যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আর একটু একটু ক্রাইম এন্ড ওয়ারটা একটু বললে ভালো হইতো। ক্রিমিয়ার যুদ্ধটা হচ্ছে, আমরা একটু পরে কবিতা আসবে সেটার উপর ভিত্তি করে, ক্রিমিয়ার যুদ্ধের উপর ভিত্তি করে, ঠিক আছে। আমাদের একটা কবিতা আসবে যে এটা ইংল্যান্ডের সাথে এবং রাশিয়ার সাথে এ ধরনের একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। তো সেই যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছে। আপনার ইউকে এর, তাদের মৃত্যুটাকে গ্লোরিফাই করে আলফ্রেড টেনিসন একটা সরি, কবিতা লিখেছেন, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। শুনতে পাচ্ছেন আপনি আমাকে, যিনি প্রশ্ন করেছেন? স্যার ক্রিমিয়া জি জি। শহরটা হচ্ছে কোথায় অবস্থিত, রাশিয়াতে নাকি ইউকে তে? খুঁজেন না একটু। ক্রিমিয়া এখন রাশিয়ার আন্ডারে, একসময় ইউক্রেনের আন্ডারে ছিল। ইউক্রেন থেকে 2010 সালে রাশিয়া যুদ্ধ করে আহ, নিজের নিয়ে নিছে। তো এটার কবিতাটা আমরা পরে কথা বলবো আর কি, এটা নিয়ে, ঠিক আছে। এটা টেলিসন যখন পড়াবো তখন সেটা হবে। হ্যাঁ, এখন হচ্ছে যে চার্লস ডিকেন্স নিয়ে আমরা কথা বলছি। চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স কোন পিরিয়ডের বলেন? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ান পিরিয়ডের। তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান পিরিয়ডের। ওকে, ফাইন। চার্লস ডিকেন্সের প্রত্যেকটি উপন্যাসে একটা শহরের কথা বলা আছে, কোন শহর? লন্ডন। লন্ডন, প্যারিস। তাহলে চার্লস ডিকেন্সের প্রত্যেকটা উপন্যাসে যেই শহরের কথা বলা আছে সেটার নাম কি? লন্ডন। লন্ডন। ফাইন। এখন সবাই আনমিউট করেন, ক্লাসে হইচই করার সময় আমি বলবো, আমার সাথে সাথে উপন্যাসের নামগুলো বলবেন। সবাই আনমিউট করেন। ওকে, আমার সাথে সাথে বলেন, দ্য পিকুইক পেপারস, দ্য পিকউইক পেপারস, অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট, পেপার, সিটি শপ, ডেভিড কপারফিল্ড, সিটি শপ, ওকে। তো মাঝে মাঝে এভাবে হইচই করার সুযোগ দিব আর কি আমি। তো আপনারা এখন নিজেরা নিজেরা লাউডলি পড়বেন, মিউট করা আছে সবাইকে, আনমিউট না করে আপনারা আপনাদের মতো করে এভাবে পড়বেন। দ্য পিকুইক পেপারস, অলিভার টুইস্ট, ওল্ড কিউরিসিটি শপ, ডেভিড কপারফিল্ড, হার্ড টাইমস, ব্লিক হাউস, গ্রেট এক্সপেকটেশনস, আ টেল অফ টু সিটিজ, আ ক্রিসমাস ক্যারল। এভাবে আপনার মতো করে আপনি কি করবেন, পড়বেন, ঠিক আছে। আমি যখন বলবো আসতে তখন আসবেন। এখন দেখেন, আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে এইখানকার বিখ্যাত যে সাহিত্যিক আছে তাদেরকে নিয়ে আমি এখন কথা বলবো। আহ যে সাহিত্যকর্ম আছে চার্লস ডিকেন্সের বিখ্যাত সাহিত্যকর্ম, সেগুলো নিয়ে আমি কি করব, কথা বলবো। তো এখন আমাদের প্রথম হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস। আমাদের আলোচনার প্রথম উপন্যাসের নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস। এখান থেকে একটা চরিত্র আসে, ফিলিপ পিপ নামের একটা চরিত্র আছে, আমাদের প্রোটাগনিস্ট বলা হয়। অ্যান্ড মিস সেবিসেম চরিত্রটা ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাস্টেলা, নায়িকা হচ্ছে অ্যাস্টেলা, আমাদের নায়ক হচ্ছে পিপ। সেই সমসাময়িক সময়ে কতগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে। মূলত সংক্ষেপে যদি বলি, পিপ যেটা করে যে অ্যাস্টেলাকে পাওয়ার জন্য, জেন্টেলম্যান হওয়ার জন্য সে লন্ডন শহরে চলে যায়, কিন্তু দিন শেষে অ্যাস্টেলা অন্য একজনকে বিয়ে করে। আর পিপও কি করে, শিক্ষিত হওয়ার কারণে কাছের মানুষদেরকে সে ইগনোর করে। এভাবে প্রত্যেকটা মানুষ তার হাই এক্সপেকটেশনের কারণে কি হয়, পতন হয়। আলটিমেটলি পরবর্তীতে আমরা দেখি যে অ্যাস্ট্রেলার সাথে পিপের আবার কি হয়, হ্যাপি একটা এন্ডিং হয়। সো দ্য মেইন পয়েন্ট অফ গ্রেট এক্সপেকটেশনস রিভলভস অ্যারাউন্ড সেলফ ডিসকভারি, সোশ্যাল মোবিলিটি অ্যান্ড পার্সুইং হ্যাপিনেস। মানুষ তার নিজের আনন্দ খোঁজার জন্য অনেকে অনেক জায়গায় যায়। পিপ তার দুলাভাইকে ছেড়ে চলে যায়, অ্যাস্টেলাও কি পিপকে ছেড়ে চলেছে, এইভাবে চলতে থাকে। থ্রু দ্য জার্নি অফ দ্য প্রোটাগনিস্ট পিপ দ্য নোবেল এক্সপ্লোরস দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যাম্বিশন। হাই অ্যাম্বিশনের কারণে কি কি হয়। আপনারা যারা এখন স্বপ্ন দেখছেন বড় বড় ক্যাডার অফিসার হবেন, শিক্ষক হবেন, এই যে স্বপ্ন দেখছেন, সামাজিকভাবে দেখেন অনেকগুলো প্রশ্নের জবাব আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে এবং অনেকগুলো ডিফিকাল্টিস ফেস করছেন। এই সময় ক্লাস করছেন, কেউ হয়তো নিজের বাচ্চাটাকে শ্বশুরের বাচ্চার কাছে দিয়ে ক্লাস করছেন, অনেকে হয়তো একটু পরে টিউশনে যাবেন, অনেকে বাসে বসে ক্লাস করছেন, এই ধরনের ডিফিকাল্টিস কিন্তু আছে। তো গ্রেট এক্সপেকটেশনের কারণে কিছু আপনার কিন্তু কিছু
অসুবিধাও কিন্তু আছে, যেটাকে আমরা বলি কনসিকুয়েন্সেস অফ অ্যাম্বিশন, দ্য কমপ্লেক্সিটিস অফ আইডেন্টিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। পরবর্তীতে আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, এই থ্রু দ্য জার্নি একটা মানুষ কিন্তু কি করে তাকে আবিষ্কার করে সে বুঝতে পারে। তো পিপ এবং অ্যাস্টলার মাধ্যমে এটা দেখানো হয়েছে। বিসাইডস মিস হেভিশাম যখন ওপেনিং হয়, মিস হেভিশামের বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়, টাকা পয়সার জন্য আত্মীয় স্বজনরা আসে, তার মানে অর্থটার জন্য মানুষ কি কি করতে পারে এই ব্যাপারগুলো আমরা দেখেছি। চার্লস ডিকেন্সের যদি খুবই বিখ্যাত একটা উপন্যাসের কথা বলে, এটার নাম হবে কি গ্রেট এক্সপেকটেশনস, চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাসের নাম। এন্ড দেন আমরা হচ্ছে যে আরেকটা উপন্যাস নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে ডেভিড কপারফিল্ড, ওনার অটোবায়োগ্রাফি। তাহলে আপনি পড়ার কৌশল কি, যে চার্লস ডিকেন্সের খুবই বিখ্যাত একটা উপন্যাসের নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, এন্ড দেন হচ্ছে ওনার আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে কি ডেভিড কপারফিল্ড। তাহলে চার্লস ডিকেন্সের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে ডেভিড কপারফিল্ড। এবং এইখানে যেটা বলা হয়েছে, প্রো ডেভিড কপারফিল্ড দ্য পাওয়ারফুল অ্যাবিউজ দ্য উইক অ্যান্ড হেল্পলেস, সমাজে যারা অসহায় মানুষ থাকে তাদেরকে আসলে কিভাবে অ্যাবিউজ করা হয়। ডিকেন্স ফোকাসেস অন অরফানস, এখানে জানেন আপনারা এটা ওনার আত্মজীবনীমূলক উপন্যাস। ডেভিড কপারফিল্ড জন্মের পূর্বে বাবা মারা যায়, জন্মের 6 মাস পরে মা আরেকটা বিয়ে করে, তো সৎ বাবা ওনাকে বাসা থেকে বের করে দেয়, তিনি ভিন্ন জায়গায় পড়ালেখা করেন। সো এই যে জার্নিটা আছে এটাও এখানে শো করেছেন। Women and the mentally disabled, to show that exploitation, not pity or compassion, is the rule in an industrial society. Industrial society কে মানুষকে কিভাবে ট্রিট করা হয় এই প্রতিচ্ছবিটাও কিন্তু আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি। সো আপনার পড়ার কৌশল কি, চার্লস ডিকেন্সের খুবই বিখ্যাত একটা উপন্যাসের নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, ওনার আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে ডেভিড কপারফিল্ড, এভাবে আপনি পড়বেন। অ্যান্ড দেন অলিভার টুইস্ট, আরেকটা এতিম ছেলেকে নিয়ে লেখা হয়েছে, চাইল্ড লেবার নিয়ে লেখা হয়েছে। এই ছেলেটা যখন জন্মগ্রহণ করে তখন তার মা মারা যায়, অনেক আগেই উনি বাবা নেই। এখন মায়ের মৃত্যুর পর পরে তার পরিচয় একেবারে চলে যায়, সে পরিচয়হীন একটা ছেলে, সে অনেকটা এতিম ছেলে। পুরোটা জার্নি হচ্ছে সেই সমাজ ব্যবস্থায় চাইল্ড লেবারটা এবং এতিমরা কেমন থাকে, এবং সে তার জন্ম পরিচয়টা খুঁজে বের করে, এই ধরনের একটা অ্যাডভেঞ্চার ব্যাখ্যা করা হয়েছে। শিশুদের জন্য খুবই জনপ্রিয় একটা উপন্যাস হচ্ছে অলিভার টুইস্ট। 3টে উপন্যাস নিয়ে কথা বলেছি। তাহলে গ্রেট এক্সপেকটেশনস হচ্ছে চার্লস ডিকেন্সের খুবই বিখ্যাত উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে ডেভিড কপারফিল্ড, এবং আমাদের লেখকের প্রিয় উপন্যাস হচ্ছে ডেভিড কপারফিল্ড। তিনি বলে গিয়েছিলেন যে ডেভিড কপারফিল্ড ইজ মাই ফেভারিট চাইল্ড। সো এটা আপনাকে বুঝতে হবে। আর অলিভার টুইস্ট নিয়ে অনেক কথা আছে, একটা ডায়লগ আছে, প্লিজ স্যার আই ওয়ান্ট সাম মোর, আমাকে আরেকটু খাবার দেন। তো বিভিন্ন ভাবে শিশুরা সেই সময়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটিতে কিভাবে অ্যাবিউজড হতো, কিভাবে তাদেরকে ক্রিমিনাল বানানো হতো, এই প্রতিচ্ছবিগুলো এখানে ব্যাখ্যা করা আছে। আরেকটা উপন্যাস আমাদের পড়তে হবে বিচার ব্যবস্থা নিয়ে, সেটা হচ্ছে ব্লিক হাউস। আমরা জাস্ট 4-5টা উপন্যাসের কথাই বলবো কিন্তু, ঠিক আছে। বিচার ব্যবস্থা নিয়ে হচ্ছে যে ব্লিক হাউস। সবাই কি সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি স্যার, একদম। ঠিক স্যার। আচ্ছা, সেন্ট্রাল যারা সাউন্ড কম শুনতে পাচ্ছেন, আপনি একটু ভালো নেটওয়ার্কে থাকা লাগবে, আপনি ইয়ারফোন ইউজ করেন, অথবা আপনি হচ্ছে যে আপনার সাউন্ড একটু বাড়িয়ে নেন, ঠিক আছে। যদি অনেকে বলে সাউন্ড কম দেন, হয়তো আমরা কোনো একটা স্টেপ নিব আর কি, ঠিক আছে। তো একটু খেয়াল রাখবেন, সবাই মিউট হয়ে যান। ব্লিক হাউস হচ্ছে বিচার ব্যবস্থা, এটা নিয়ে যদি বলি, বাংলাদেশের একটা ঘটনা হচ্ছে এরকম, একজন লোক কি করলো, একটা আইন পাশ করার পরে আদালতে গিয়ে একটা মামলা সলভ করলো। তখন বাবাকে এসে বললো যে বাবা, আমি তো হচ্ছে মামলাটা সহজে সলভ করে ফেলেছি, আনন্দ করি চলো। বাবা বললো, বাবা তুমি এটা কি করলা, গত 10টি বছর যাবত এই মামলাটাকে আমি জীবিত রেখেছি, এই মামলার টাকা দিয়ে গত 10 বছর তোমার পড়ালেখার খরচ চালিয়েছি, আজকে তুমি এই মামলা সলভ করে দিয়েছো, টাকাটা আসবে কোথায় থেকে? একটা বিচার ব্যবস্থা কতটা দীর্ঘ হতে পারে। বাংলাদেশে জানেন আপনারা যে মানুষ বেশি, ক্রাইম বেশি, এবং বিচার ব্যবস্থা সহজে কিন্তু হচ্ছে না। এটা একটা পয়েন্ট। এইখানে যেটা দেখানো হয়, একজন ব্যক্তি তার জমি পাওয়ার জন্য মামলা করে, কিন্তু মামলা পরিচালনা করতে আহ এত টাকা খরচ হয়েছে, জমি বিক্রি করে ওই টাকা তিনি পরিশোধ করতে পারেন না, তাকে সুইসাইড করতে হয়। তাহলে ব্লিক হাউস বলেছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ভিক্টোরিয়ান পিরিয়ডে বিচার ব্যবস্থাটা কেমন ছিল। আপনি যদি এখানে দেখেন কি বলেছে, সেন্ট্রাল টু ব্লিক হাউস ইজ দ্য থিম অফ ল অ্যান্ড জাস্টিস। ডিকেন্স critiques the legal corruption of public institutions such as the court of চেঞ্চুরি থ্রুআউট দ্য নোবেল। সো ব্লিক হাউস মানে হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে। এন্ড দেন আমরা আর 2টি উপন্যাস চার্লস ডিকেন্স থেকে পড়বো। এটা হচ্ছে শর্ট নোবেল। শর্ট নোবেল অনেকটা গথিক স্টোরি, ভূতের গল্প।
এখানে স্ক্রুজ নামক একজন ব্যক্তি আছে, তিনি তার কর্মচারীকে বলে যে নো ওয়ার্ক নো পেনি, কাজ নাই টাকা নাই, হ্যাঁ তুমি গরিব তুমি ফকির, তোমার এত আনন্দ উৎসব করার দরকার কি? তো স্ক্রুজ যখন একদিন বসে আছে রুমের মধ্যে, তখন রাতের বেলায় ফ্যান্টম প্রেতাত্মা আসে, প্রেতাত্মা এসে তাকে নিয়ে যায় এবং ব্যাখ্যা করে, তখন তার একটা কনভার্সন হয়, সে প্রকৃত মানুষে পরিণত হয়, কাইন্ড হার্টেড হয়। তার মানে ধর্মটার যে গুরুত্ব আছে, ধর্ম ছাড়া এই সমাজ রাষ্ট্র কিন্তু টিকে থাকতে পারে না। আমি প্রায় সময় বলি সেই ওয়েস্টল্যান্ডের লাস্ট লাইন, দত্তা দয়াবদাম দামায়াত্তা শান্তি শান্তি শান্তি। তো ধর্মকে না ধরে কিন্তু এই মডার্ন পিরিয়ডে কোনো শান্তি কিন্তু সম্ভব না। তার মানে একটা ঘোস্ট স্টোরির মাধ্যমে, ভূতের গল্পের মাধ্যমে, গথিক স্টোরির মাধ্যমে, ছোট একটা নোবেলের মাধ্যমে চার্লস ডিকেন্স ধর্মের সেই গুরুত্বটা তুলে ধরেছেন। এখানে দেখেন বলা আছে, ইট রিকাউন্টস দ্য স্টোরি অফ স্ক্রুজ অ্যান elderly miser and visited by the ghost of his former business partner Jacob. সো এইভাবে কিন্তু লাস্টে দেখেন স্ক্রুজ ইজ ট্রান্সফর্ম ইনটু এ কাইন্ডার জেন্টলার ম্যান অ্যান্ড ক্রিসমাস ক্যারল। সো এই ক্রিসমাস ক্যারলের এই বেসিক কথাটা বলা হয়েছে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, চার্লস ডিকেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট উপন্যাসের নাম হচ্ছে আ টেল অফ টু সিটিজ। তা টেল অফ টু সিটিজে অনেকটা যেটা হয়, টেল অফ টু সিটিজে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার ট্রায়াঙ্গেল লাভ স্টোরি থাকে, ফ্রান্স রেভলিউশনের পূর্বের এবং পরের ঘটনাগুলো ব্যাখ্যা করে থাকে। দেখতে পাচ্ছেন সিডনি কার্টন, সে লুসিকে পছন্দ করে, কিন্তু লুসি আবার চার্লস ডানেকে পছন্দ করে। তো সিডনি কার্টন বললো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কখনো প্রয়োজন হলে জীবন দিয়ে প্রমাণ করে দিব আমি তোমাকে কতটা ভালোবাসি। ছেলেরা জানেন অসংখ্য মেয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কেউ আসলে সুযোগটা দেয় না তাদেরকে। তো সিডনি কার্টন দেখলো যে আমাদের যে লুসি আছে, লুসির জামাই কি করলো, একদিন বিপদে পড়ে গেল। লুসির জামাই বিপদে পড়লো কি, ফ্রান্স রেভলিউশনের পরে লুসির জামাইয়ের ফাঁসি হবে। এখন তার জামাইকে বাঁচানোর জন্য আমাদের এই লয়ার কি করলো, দুজনের চেহারা সেম হওয়ার কারণে আয়নাবাজি মুভির মতো জেলখানায় তিনি চলে গেলেন, এবং তিনি চলে গিয়ে কি করলেন, জীবনটা দিয়ে দিলেন। পরের দিন উনার ফাঁসি হলো, লুচির জামাই বেঁচে গেল। একটা ছেলে কতটা মহৎ এবং মহান হতে পারলে ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা দিয়ে দিল। স্রষ্টা যেন ছেলেদেরকে সরাসরি জান্নাত দান করে, এত বড় স্যাক্রিফাইস ছেলেদের দ্বারাই সম্ভব। সাবেক প্রেমিকার বা জামাইয়ের জন্য জীবনটা দিয়ে দিল। আল্লাহ যদি ছেলেদের উপর রহমত দান করে আর মেয়েদের জন্য বিচার করে। ওপেনিং লাইন খুব ইম্পর্টেন্ট। It was the best of time, it was the worst of time, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness. Opening line important এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ডিং লাইন, ওপেনিং লাইন গুলো বিসিএস রিটেনে এসেছিল। এন্ডিং লাইন যখন আমরা দেখি যে সিডনি কার্টন মৃত্যুর দিকে চলে যায়, তখন তিনি এই কথাটা বলেন শেষের দিকে, ইট ইজ আ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই হ্যাভ ইভার ডান, ইট ইজ আ ফার ফার বেটার রেস্ট দ্যাট আই গো টু দেন আই হ্যাভ ইভার নন। আমি দুইটা সিন থেকে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, একটু বুঝতে পারেন কিনা। সবাই মিউট হয়ে যান, এক দুজন মনে হয় আনমিউট আছেন। চার্লস ডিকেন্সের যে কটা উপন্যাস বলছি এগুলো কি মনে রাখা পসিবল? জি স্যার। ওকে, স্যার যেগুলো আমরা অনার্সে পাইছি সেগুলো মনে রাখছে, কিন্তু বাকিগুলো মনে থাকে না। হ্যাঁ আমি যেই কটা বলছি এগুলো সবগুলোর দরকার নেই, ঠিক আছে? যে কয়টা আমি বলছি সেই কয়টাই পড়বেন, বুঝতে পেরেছেন? স্যার এগুলোর কি ডিটেলস পড়া লাগবে না, এমনি জাস্ট ভাষা ভাষা পড়লেই হবে? এই যা বলছি তা, আমি যা পড়াইছি তা, এর বাইরে কিছু না। আচ্ছা স্যার। আচ্ছা একটা মুভি থেকে দেখি এটা দেখাইতে পারি কিনা, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? সাউন্ড নাই। আচ্ছা আমি দেখছি কি তাহলে স্যার, সাউন্ড, হ্যাঁ। সাউন্ড আসে না। নেটও স্লো মনে হচ্ছে। আচ্ছা আমি সাউন্ড শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। আবার It was the best of times. It was the worst of times.
It was the age of wisdom, it was the age of foolishness. It was the epoch of belief. It was the epoch of incredulity. It was the season of light. It was the season of darkness. It was the spring of hope. It was the winter of despair. আপনারা কি শুনতে পেয়েছেন? জি স্যার। আচ্ছা, Yes, sir. এই ওপেনিং এ যে ঘটনাটা ঘটে কি হয়, যে মনে করেন একটা বাচ্চা হচ্ছে আপনার একটু খাবার চুরি করে সে নিয়ে আসে, তাকে ধরতে আসে মালিক, বাকিগুলো অন্যরা নিয়ে যায়। তাহলে ফ্রান্স রেভলিউশনের পূর্বে সমাজ ব্যবস্থা কি অবস্থা ছিল এটা ব্যাখ্যা করেছে। এখন আমি দেখাবো যখন যে আমাদের প্রোটাগনিস্ট অনেকটাই আর কি বলবো লয়ার যখন গিলুটিনের মাধ্যমে শিরোচ্ছেদ করাবে সেদিকে হেঁটে যাচ্ছে, তিনি এন্ডিং লাইনগুলো বলেন। আমি একটা মুভি থেকে দেখাচ্ছি। তিনি বলছেন যে আমি ইতিপূর্বে যত ভালো কাজ করেছি এটাই মনে হয় সবচেয়ে ভালো কাজ করতে যাচ্ছি, অন্যের পরিবার বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছি। তাহলে এটা একটু দেখেন, একটা সিটি কে বাঁচানোর জন্য প্রোটাগনিস্ট কি করেছে, তার জীবন দিয়ে দিচ্ছে। ওই মুভি থেকে আমি এটা দিয়েছি, দেখেন ওইটা বুঝতে পারেন কি। It's out over the bay. It's clear of the city. I see a beautiful city and a brilliant people. Gordon, I see a beautiful city. I see the lives for which I lay down my life, peaceful, useful, prosperous, and happy. I see that I hold a sanctuary in their hearts and in the hearts of their descendants, generations hence. It is a far, far better thing that I do than I have ever done. It is a far. কে কথা বলতেছেন? মাইক্রোফোন অফ করে রেখে কথা বলুন। কালকে পাঠা দিস, শনিবারে পল্টন বলে ওর আমতা ওর দোকানে আর নাই, ওই যে মাইমুনা কাইন্ডলি একটু মাইক্রোফোন অফ। আচ্ছা, তো এইখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন যে ইট ইজ আ ফার ফার বেটার থিং যেটা বলেছে। তো এটা আবার একটু এন্ডিং লাইন খুবই ইম্পর্টেন্ট। I see the lives for which I lay down my life, peaceful, useful, prosperous, and happy. I see that I hold a sanctuary in their hearts and in the hearts of their descendants, generations hence. It is a far, far better thing that I do than I have ever done. It is a far, far better rest that I go to than I have ever known. এখন আমাকে বলেন, চার্লস ডিকেন্সের আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে ডেভিড কপারফিল্ড, খুবই বিখ্যাত উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, লন্ডন প্যারিস নিয়ে লেখা ঐতিহাসিক উপন্যাসের নাম হচ্ছে আ টেল অফ টু সিটিজ, এতিম ছেলেকে নিয়ে উপন্যাসের নাম হচ্ছে অলিভার টুইস্ট, বিচার ব্যবস্থা নিয়ে লিখেছেন হার্ড টাইমস, ব্লিক হাউস। সো এই কয়েকটা কি পারা যাবে কিনা বলেন তো? চার্লস ডিকেন্সের এই কয়েকটা উপন্যাস, একটা ছোট উপন্যাস আছে মানে শর্ট নোবেল আছে, এটার নাম হচ্ছে ক্রিসমাস ক্যারল। এইটুকু কি পারবেন চার্লস ডিকেন্স থেকে? Yes, sir. পারা যাবে না? পারা যাবে। তো ফাইন, আমি আরো একটু পড়াবো, পড়িয়ে আমি দেখেন তখন আনমিউট করে করে আমি যাকে ডাকবো তিনি এসে প্রশ্নের উত্তর করবেন, ঠিক আছে? আপনারা চাইলে যখন আমরা দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এগুলো লেকচার শিট আপনি পেয়ে যাবেন,
যে যেভাবে চান সেভাবে পেয়ে যাবেন, অসুবিধা নাই। সো নাও নো মোর কোয়েশ্চেন্স, জাস্ট লেট মি ডিসকাস অ্যাকচুয়ালি সাম আদার রাইটার্স। সো আমি এখন কথা বলবো উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি। প্রথম কাজ হচ্ছে, এই ম্যাকপিস থ্যাকারির একটা উপন্যাসের নাম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। এটা আমরা কিভাবে মনে রাখবো যে ওনার একটা উপন্যাস হচ্ছে কি ভ্যানিটি ফেয়ার, ম্যাকপিস একটা উপন্যাস আছে, হ্যাঁ, নাম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। সো এটা মনে রাখার জন্য আমরা যে কাজটা করব, ভ্যানিটি ফেয়ার ওনার উপন্যাস মনে রাখার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে ফেয়ার থেকে, মেলা থেকে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে আসলো, তাহলে আমরা দেখলে মনে হবে থ্যাকারির লেখা একটা উপন্যাসের নাম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। অথবা ভ্যানিটি ব্যাগে টাকা পয়সা না দিলে শান্তি থাকে না, তাহলে মেক পিস, ওইখান থেকেও কিন্তু আমরা একটা সম্পর্ক করতে পারি। এখানে মূলত কোনো নায়ক থাকবে না, নায়িকার কথা বলা হচ্ছে কিভাবে একটা সোসাইটি আহ আপনার আপার ক্লাস মানুষগুলো অনেক সময় বড়লোক হয়, তার একটা প্রতিচ্ছবি দেখিয়েছে। দুইটা মেয়ের কথা বলছে এখানে, তারা কি করে একজন তার সৌন্দর্যটা দিয়ে একটু চিটিং করে, প্রতারণা করে তিনি আপার ক্লাসে চলে যান, অ্যান্ড দেন কিন্তু ওনার সুইফট কি হয়, ফল হয়। আমাদের সমাজে দেখবেন অনেক সুন্দরী মেয়ে আছে, সে ভাবছে আমার এই সৌন্দর্যটা কোনো উপায় নষ্ট হতে দিব না, চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিব। ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তিনি দেখা যায় হাই ক্লাসে চলে যায়, দিন শেষে ওনার প্রকৃত যোগ্যতা না থাকার কারণে কিন্তু পতন হয়। বাংলা চলচ্চিত্রে বর্তমানে আলোচিত দুই একজন নায়িকা আছে দেখবেন, মুভি তো জীবনেও করে না, কিন্তু ওনার সৌন্দর্যটা এদিক সেদিক একটু একটু ভাগ করে দিয়ে দেশে বিদেশে তিনি কিন্তু আলোচিত। কিংবা আমাদের দুই একজন নায়কের কথাও যদি বলি, মুভি করে না, ডিগবাজির জন্য বিখ্যাত, আর অনেক কিছুর জন্য বিখ্যাত, কিন্তু আপনি আলটিমেটলি দেখবেন তারা আলোচনায় থাকে। সো এইভাবে আপার ক্লাস সোসাইটিতে অনেকে উঠে যায়, কিন্তু আবার সুইফট ফলও কিন্তু হয়। এটার মূল বিষয়টা হচ্ছে কি, ম্যানস সিনফুল অ্যাটাচমেন্ট টু দ্য ওয়ার্ল্ডলি থিংস। পৃথিবীর অনেক মানুষ আছে, আমরা পৃথিবীর জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেই। ডক্টর ফস্টাসকে দেখেছেন, তার পতন হয়েছে। এভাবে অসংখ্য সাহিত্যকর্ম আছে যে মানুষ পৃথিবীর বিষয়কে গুরুত্ব দিয়ে তাদের পতন হয়েছে। সো আমরা যতটুকু আলোচনা করলাম, চার্লস ডিকেন্স আমার মনে হয় পারবেন। একটু আনমিউট করে আমার সাথে বলেন তো, চার্লস ডিকেন্সের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটা? ডেভিড কপারফিল্ড। কভারফিল্ড। বিচার ব্যবস্থা নিয়ে তিনি একটা উপন্যাস লিখেছেন, সেটা কোনটা? দ্য ব্লেক হাউস। ব্লিক হাউস। এখন আমাকে বলেন, এই যে চার্লস ডিকেন্স আছে, চার্লস ডিকেন্সের একটা ঐতিহাসিক উপন্যাস আছে লন্ডন এবং প্যারিসকে নিয়ে লেখা, সেটা কোনটা? টু সিটি। গুড, ফাইন। সো নাও আমরা কি এখন আলফ্রেড টেনিসনে যেতে পারি? আপনারা কি এটুকু পারবেন যতটুকু আলোচনা করেছি পসিবল? ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আমার মনে হয় মানে পড়া তো পড়া লাগবেই, পড়া ছাড়া তো সম্ভবই না, কিন্তু একটু কিন্তু দরকার আছে, হ্যাঁ, সেটা পড়তে হবে, পড়া ছাড়া কিচ্ছু হবে না। সো নাও টেনিসন থেকে আমরা একটু একটু করে পড়বো। টেনিসনের একটা কথা হচ্ছে, মাই স্ট্রেংথ A very representative poet, lyric poet of the Victorian age. He is the best. He was a representative poet, lyric poet. স্যার সাউন্ড নাই। স্যার সাউন্ড প্রবলেম করতেছে। হ্যালো স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন?
স্যার কোনো ভয়েস আসতেছে না স্যার। হ্যালো, হ্যালো। মিটিং চলতেছে, স্যারের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিন্তু কোনো ভয়েস শোনা হ্যাঁ, যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা জি যাচ্ছে। স্যার। ঠিক আছে। তো আমরা বলেছি যে তিনি পয়েট লরিয়েট হয়েছেন 1850-এ। পয়েট লরিয়েট হয়েছেন 1850-তে, তিনি পয়েট লরিয়েট হয়েছেন। সো পয়েট লরিয়েট মানে হচ্ছে কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজকবি বা সভাকবি, এটাকে বলি আমরা পয়েট লরিয়েট। গোপাল ভাঁড় দেখেন না অনেকে? গোপাল ভাঁড়, জি স্যার। গোপাল ভাঁড়ের মধ্যে একটা সভাকবি আছে একটু কেমন কেমন, যেমন আমাদের বাংলার জুয়েল স্যারের মতো আর কি, একটু কেমন কেমন গোপাল ভাঁড়ের মধ্যে দেখতে পাবেন। এটাকে রাজকবি বা সভাকবি বলা হয়। তো এই সময় অনেকটা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কে সভাকবি হিসাবে, একটা মেয়েকে সভাকবি হিসাবে চিহ্নিত করা হয় অনেকটা, কিন্তু ওনাকে না দিয়ে আলফ্রেড টেনিসনকে দেওয়া হয়েছে। তো ওয়ার্ডসওয়ার্থ মারা গিয়েছে 1850-এ, ওয়ার্ডসওয়ার্থ 1843-এ পয়েট লরিয়েট হয়েছিলেন 1843-তে। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর যিনি হয়েছেন তিনি হচ্ছেন কি আমাদের আলফ্রেড টেনিসন পয়েট লরিয়েট হয়েছেন। সো আলফ্রেড টেনিসন খুবই বিখ্যাত ছিলেন। ওনার একটা কবিতা আছে ইন মেমোরিয়াম, যার জন্য অনেকটা ওনাকে লিরিক এপিক পয়েটও বলা হয়। তিনি লিরিক পয়েট এবং মিথ নিয়ে লিখেছেন। আমরা ওনার কয়েকটা কবিতা যেভাবে পড়বো, ওনার খুবই শ্রেষ্ঠ কবিতা যেটা আমরা সেটা পড়বো। ওনার খুবই বিখ্যাত যে একটা কবিতা আছে সেটার নাম হচ্ছে ইউলিসিস, ভিক্টোরিয়ান পিরিয়ডের সেরা কবিতা আপনি বলতে পারেন ইউলিসিস। তাছাড়া আমরা ইন মেমোরিয়াম, এটা হচ্ছে একটা ইলিজি, এটা আমরা পড়বো। উনি এটা লিখেছেন হচ্ছে ওনার বন্ধুর মৃত্যুতে লিখেছেন আর্থার হ্যালাম। হ্যাঁ, ওনার বন্ধু ছিল হ্যালাম, আর্থার হ্যালাম। ওনার মৃত্যুতে তিনি কিন্তু এটা লিখেছেন। একটা এক্সকেলিবার তরবারির কথা বলা আছে, মোটিডি আর্থার, এটা জানতে হবে। ক্রিমিয়ার যুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। আর ইংলিশ ইডিল, উচ্চারণটা ইডিল অথবা আইডিল, ইডিল বা আইডিল, এটা তিনি লিখেছেন ইংল্যান্ডের গ্রাম্য অবস্থাকে ব্যাখ্যা করে। অমরত্ব নিয়ে একজন দেবীর সাথে পৃথিবীর মানুষের প্রেম হয়েছে, টিথুনাস লিখেছেন। এবং লোটাস এটা লিখেছেন যারা লাইফটাকে এনজয় করতে চায় আসলে। হ্যাঁ, তারা মনে করে যে ডেথ ইজ দ্য এন্ড অফ দ্য লাইফ, ওয়াই শুড অল লেবার বি, জীবনটা হচ্ছে যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এত আনন্দ, কষ্ট করে লাভ কি, আনন্দ ফুর্তি করে আমরা কাটাই। লক্সলে হলো ওনার কাজিনের সাথে প্রেম হতো, ছ্যাঁকা খাওয়ার পর একটা ছেলের কি অবস্থা, এগুলো ব্যাখ্যা করছে। আমরা মূলত ইউলিসিস কে ফোকাস করব, তবে ইউলিসিস থেকে কোটেশন আসছে, মোটিরি আর্থার থেকে কোটেশন আসছে, ইন মেমোরিয়াম ইম্পর্টেন্ট, আমরা কোটেশনকেও ফলো করব। সো দেখতেই পাচ্ছেন ইংলিশ ইডিল মানে ইংল্যান্ডের গ্রাম্য অবস্থা নিয়ে তিনি লিখেছেন। বাংলা সাহিত্যে পল্লী কবি জসীমউদ্দিন বলেন, জীবনানন্দ দাশ বলেন, ওনারা কিন্তু কি করেছেন, আমাদের গ্রামের অনেকগুলো বিষয় নিয়ে লিখেছেন। তো আমরা এভাবে একটু একটু করে আমরা এর মধ্যে থেকে যে কয়টা কবিতা মনে রাখার, এটা মনে রাখবো। প্রথম কবিতাটা মনে রাখার কৌশল হচ্ছে, আপনি যদি মনে রাখেন যে আলফ্রেড, আলফ্রেড ইংলিশ মিলিয়ে পড়েন যে আলফ্রেড টেনিসন, তাহলে এটা থেকে আপনি যেটা দুইটা কবিতা পড়তে পারেন আলফ্রেড টেনিসন। আলফ্রেড ইংলিশ মিলিয়ে পড়লে হবে ইংলিশ ইডিল উনার লেখা। আর টেনিসন থেকে আমরা টিথোনাস মিলিয়ে পড়বো, টিথোনাস। তাহলে টেনিসন টিথোনাস, তো দুইটা কবিতা উনার নাম দিয়ে আমরা পড়তে পারবো। ইংল্যান্ডের গ্রাম্য অবস্থা নিয়ে লিখেছেন ইংলিশ ইডিল। চার্জ অফ দ্য লাইট ব্রিগেড আমরা বলেছি ক্রিমিয়ার যুদ্ধকে কেন্দ্র করে লিখেছেন। চার্জ শব্দের অর্থ হচ্ছে অভিযান, লাইট ব্রিগেড মানে হচ্ছে ছোট্ট একটা দল, গেরিলা বাহিনীর মতো। তো একটা স্ট্রং জোনে যুদ্ধ করতে চলে গেলেন তারা। স্ট্রং জোনে যখন যুদ্ধ করতে চলে গেলেন, তারা যেন নিশ্চিত মৃত্যু হবে, একজন কমান্ডারের ভুলের কারণে তারা যুদ্ধ করতে গেলেন, তারপরেও তারা কি করবেন, দেশের জন্য শহীদ হয়ে যাবেন, যুদ্ধ করতে যাবেন। তাদের এই সংগ্রামটাকে গ্লোরিফাই করে টেনিসন লিখেছেন দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। ওপেনিং লাইন হচ্ছে এরকম, হাফ আ লিগ, হাফ আ লিগ, হাফ আ লিগ অনওয়ার্ড, all in the valley of death rode the 600, forward the light brigade, charge for the guns he set, into the valley of death rode the 600। বিসিএস পরীক্ষায় শূন্যস্থান হিসাবেও কিন্তু এই ভ্যালি অফ ডেথ এসেছিল। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এডমিশনে কিন্তু আসছে ওপেনিং লাইন গুলো, এডমিশনে এসেছে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এসেছে ওপেনিং লাইন, হাফ আ লিগ, হাফ আ লিগ, হাফ আ লিগ অনওয়ার্ড, অল ইন দ্য ভ্যালি অফ ডেথ। তার মানে তাদের জন্য, তাদের রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা মারা যায় তাদেরকে গ্লোরিফাই করে এইটুকু বলেছেন। ইন্টারমিডিয়েটের বইও কিন্তু আছে, সেটা জানতে হয়। আবার হচ্ছে টিথুনাস, এটার সাথে আমি আরেকটা মিলিয়ে বলবো যে অস্কার ওয়াইল্ড, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। এই অস্কার ওয়াইল্ডের খুবই খুবই বিখ্যাত একটা উপন্যাস আছে, নামটা মনে আছে কার? অস্কার ওয়াইল্ডের খুবই বিখ্যাত উপন্যাসের নাম বলতে পারবেন কেউ? দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, ডোরিয়ান গ্রে। তো এই দুইটার সাথে একটু সিমিলারিটি দেখাবো। টিথুনাস পৃথিবীর
উম, একটা ছেলে কিন্তু প্রেমে পড়েছে, উষা দেবী অরোরার প্রেমে পড়েছে। এখন দেবী তো মরবে না, দেবী এই ছেলেটার অমরত্ব চায়। তো দেবী যেহেতু অমরত্ব চায়, অমরত্বের জন্য চলে গেল দেবরাজ জিউসের কাছে, চরিত্রহীন দেবতা জিউসের কাছে। আর যারা জুয়েল স্যারকে চিনেন বাংলার, চরিত্রহীন দেবতা জুয়েলের কাছে চলে গেল, গিয়ে বললো এই ছেলেটাকে অমরত্ব দেন, ছেলেটাকে আমি চাই। তো দেবরাজ জিউস কি করলো, অমরত্ব দিয়ে দিল। তো অমরত্ব যে দিয়ে দিল, কিন্তু যৌবন তো চায় নাই। এই ছেলেটা ম্যাডামকে সঙ্গ দিচ্ছে, ম্যাডামের কাজকর্ম করছে, কাজে লাগছে, কিন্তু ধীরে ধীরে সে বৃদ্ধ হয়ে গেল। এখন এই বৃদ্ধ ছেলে দিয়ে তো আর ম্যাডামের কাজ হবে না। তখন ছেলেটা বাঁচেও না, মরেও না, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। তা আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই ছেলেটাকে শেষ পর্যন্ত ঘাস ফড়িংয়ে পরিণত করে দিল। দ্য উডস ইন দ্য ফরেস্টস গ্রো ওল্ড অ্যান্ড দেয়ার লিভস ফল টু দ্য গ্রাউন্ড, ম্যান ইজ বর্ন, ওয়ার্কস দ্য আর্থ অ্যান্ড দেন ডাইজ অ্যান্ড ইজ ব্যারিড আন্ডারগ্রাউন্ড, ইয়েট দে স্পিক হার্ট ইথনাস ইজ খার্স টু লিভ ফর এভার। তুমি মরবে না, সে দেবতাদের মতো অমরত্ব চেয়েছে। অমরত্ব ভালো জিনিস নয়। পৃথিবীতে আপনার জীবন ছোট, সেটাই ভালো। যখন আপনি অমরত্ব পেয়ে যাবেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যখন এত কিছু দেখবেন, আপনি পাগল হয়ে যাবেন, যন্ত্রণায় অসুস্থ হয়ে যাবেন, কতদিন বাঁচবেন? সো এই যে ইম্পর্টেন্স অফ মর্টালিটি, মরণশীল, এটি একটা চমৎকার ব্যাপার। আরেকজন মানুষ যৌবন চেয়েছিল, অস্কার ওয়াইল্ডের দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রেতে, তিনি যৌবন চেয়েছেন। তো যৌবন চাওয়াতে কি হয়েছে, তিনি একটা ছবি আঁকলেন, ওনার একটা ছবি আঁকা হলো। ছবিটা এতটা সুন্দর দেখে পাগল হয়ে গেলেন, এত চমৎকার সৃষ্টি। তো একজন ব্যক্তি বলল, তুমি তো বৃদ্ধ হয়ে যাবে, এই ছবিটা তো বৃদ্ধ হবে না। সে মনে মনে ভাবলো, আমি বৃদ্ধ হয়ে যাব, আমার এই যৌবন নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তিনি ইচ্ছা করলেন, যদি এমন হয় ছবিটা বৃদ্ধ হয়, আমি বৃদ্ধ হই না। ঠিক তাই হয়ে গেল। তিনি আর বৃদ্ধ হচ্ছেন না, বৃদ্ধ হচ্ছে কি, ছবিটা। কিন্তু তিনি যত অপরাধ করছেন, ছবির মধ্যে সব ফুটে উঠছে, ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিনে দিনে ছবিটা। এটা দেখে তিনি নিজেও ভয়ঙ্কর হয়ে গেলেন এবং ছবিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করলেন এবং তিনিও মারা গেলেন। তার মানে যৌবন ধরে রাখতে চান এবং আপনি আহ অমরত্ব চান, কোনোটাই কিন্তু ভালো না। আপনারা যদি রবার্ট ব্রাউনিং এর নাম শুনে থাকেন, রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা আছে যে বৃদ্ধ হওয়া নিয়ে, ব্রাউনিং, কেউ বলতে পারবেন সেটার নাম কি, বৃদ্ধ হওয়া নিয়ে যে কবিতাটা? রবার্ট ব্রাউনিং এর বৃদ্ধ হওয়া নিয়ে কবিতাটা মনে আছে? রাব্বি বিন ইজরা। সেটা হচ্ছে এরকম, আহ রাব্বি বিন বিন এজরা। এই রাব্বি বিন এজরাতে যে কথাটা বলা আছে, সেটা হলো কি, রাব্বি বিন এজরাতে বলা হলো যে আপনার আহ, আমার সাথে বৃদ্ধ হও, বৃদ্ধ হওয়াটাই কি খুব চমৎকার একটা ব্যাপার। আপনি শুধুমাত্র হচ্ছে যে যৌবনে থাকবেন না, একসময় ভালো লাগবে না। স্কুলে মনে হয় যেন, আরে আমি বড় হচ্ছি না কেন, কলেজে যাই না কেন, স্বাধীনতা পাই না কেন, কলেজে আসলে, ভার্সিটিতে যাই না কেন, ভার্সিটিতে আসলে শেষ হয় না কেন, চাকরি নেই না কেন, চাকরি আসলে আরে আমার অবসর আসছে না কেন, অবসর আসলে আর কিছুই ভাল লাগছে না। তো পৃথিবীটাই হচ্ছে এরকম, যে বৃদ্ধ হলে পরিপূর্ণতা আসবে। আমরা ছোটবেলায় যেই ভুল করতাম, বড় হয়ে কিন্তু ধীরে ধীরে ভুলের সংখ্যা কিন্তু আমাদের কমে যায়, এটা বুঝতে হবে। এখন আমাকে বলেন যে যতটুকু আলোচনা করেছি টেনিসন নিয়ে বলেছি। তিনি 1850-এ পয়েট লরিয়েট হয়েছেন। ইংলিশ ইডিল কবিতা তিনি লিখেছেন ইংল্যান্ডের গ্রাম্য অবস্থা নিয়ে। ক্রিমিয়ার যুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন চার্জ অফ দ্য লাইট ব্রিগেড লিখেছেন। অমরত্বের বিষয়, একটা দেবীর সাথে পৃথিবীর মানুষের প্রেম কাহিনী নিয়ে লিখেছেন, মিথ নিয়ে, পৌরাণিক কাহিনী নিয়ে লিখেছেন তিনি টিথোনাস। টিথোনাস, আলফ্রেড, ইংলিশ ইডিল, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, এই তিনটা কবিতার নাম কি কিছুটা পারা যাবে? চ্যাট বক্সে লিখে জানান পারা যাবে কিনা। একটু লিখে জানান। সবাই কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে কেউ বলেন শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, পারা যাবে। জি, জি শুনতে পাচ্ছি। স্যার। আর লাইট ব্রিগেডের স্টোরিটা তো বলেছে, আবার বলবো এটা? নিপু, আনমিউট জি করে কথা বলেন। স্যার, স্যার হ্যাঁ, আর একবার বলবেন প্লিজ। আচ্ছা, লাইট ব্রিগেডে যেটা হয় সেটা হচ্ছে যে একজন কমান্ডার তার সৈন্যদেরকে বললো যে ওইখানে ইয়ে করতে যাও, এই যুদ্ধটা করতে যাও। তো তিনি ভুল করলেন, যে কমান্ডটা দিয়ে গিয়ে দেখলো যে রাশিয়ার এটা খুবই স্ট্রং জোন, এখানে যুদ্ধ মানে মৃত্যু।
তো চাইলে সৈন্যরা ফিরিয়ে আসতে পারে, সৈন্যরা ভাবলো যে না, আমরা ফিরিয়ে আসবো না, মৃত্যু হলে মৃত্যু, দেশের জন্য মরলে মরবো। তখন তারা সেখানে কিন্তু গিয়েছেন, একে একে কিন্তু যুদ্ধ করেছেন। সো এই যে কমান্ডারের ভুল হয়েছে, তারা চাইলে তাকে দোষারোপ করতে পারতো, যার ভুল হোক, যাই হয়েছে না হয়েছে, আমরা যুদ্ধ করতে আসছি, আমরা কি করব, যুদ্ধ করব। ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে লিখেছেন। ওপেনিং লাইনটাও খুব ইম্পর্টেন্ট ছিল, হাফ আ লীগ, হাফ আ লীগ, হাফ আ লীগ অনওয়ার্ড, অল ইন দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। সো তারা প্রায় হাফ আ লীগ মানে হচ্ছে দূরত্ব বুঝিয়েছে আর কি, 1.5 থেকে 2 মাইল। এই দূরত্বে তারা চলে গিয়েছে একজনের ভুলের কারণে, কিন্তু সেই নেতাকে তারা দোষত্রুটি না দিয়ে রাষ্ট্রের জন্য যুদ্ধ করে নিজের জীবন উৎসর্গ করবে। তাদেরকে গ্লোরিফাই করছে যে ইতিহাস কখনো তোমাদের কথা ভুলবে না, আমরা তোমাদের কথা ভুলবো না। নিপু, কিছুটা বুঝেছেন? জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, ইন মেমোরিয়ামে যেটা হয়, উনার বন্ধু আর্থার হালাম মারা গিয়েছে, এটার 131টা ছোট ফ্র্যাগমেন্টস থাকে, সেকশন থাকে। এই 131টা ছোট ছোট স্ট্যান্ডাজে লিখা। উনার বন্ধু যখন মারা যায়, উনার বন্ধু ছিলেন, উনার সিস্টারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ফিয়ান্সে। তো উনার বন্ধু যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে তিনি অনেক কষ্ট পান, তাহলে বন্ধুও মারা যায়, আবার ওনার যে সিস্টার আছে, সিস্টারের যে উড বি হাজবেন্ডও মারা যায়। ওনার দুঃখটা অনেক বেশি হয়ে গেল, তিনি অনেক ঝামেলায় আছেন, উনি কষ্টে আছেন, সন্দেহে আছেন, কিন্তু লাস্ট পর্যন্ত তিনি ধর্মটাকে প্রাধান্য দিলেন, সার্চ ফর ফেথ। আলটিমেটলি আসলে বিশ্বাস ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব না। এটা বিখ্যাত একটা লাইন আছে, ইট ইজ বেটার টু হ্যাভ লাভড লস দেন নেভার টু হ্যাভ লাভড এট অল। ভালোবেসে ছাকা খাওয়া ভালো, ভালো না বাসা থাকে। এখন আপনারাই বলেন, আপনাদের কাছে কি মনে হয়? আনমিউট করে বলেন, ভালোবাসা কি উচিত নাকি নট উচিত? বলেন। স্যার, পৃথিবীতে আসলে প্রতিটা মানুষেরই ভালোবাসাটা প্রয়োজন, আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, গুড। আপনি মনে হয় ভালোবেসে খুব আরামে আছেন, আনন্দে আছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম হাসান তোহা বলেছেন ভালোবাসা দরকার, গুড। উচিত, রাফিয়া বলেছেন ভালোবাসা উচিত। এটা স্যার ডিপেন্ড বা করে কোন ধরনের ভালোবাসা আর সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর কি, স্যার। আচ্ছা, আরেকজন বলেছেন মেয়ে মানুষকে ভালোবাসার দরকার নাই, তুমি কি ছেলে মানুষকে ভালোবাসতে চাও? আরেকজন বলেছেন আশিক ভালোবাসা উচিত যদি পরিপূর্ণতা পায়, তুমি কি পরিপূর্ণতার জন্য ভালোবাসো? ওকে, গুড। এক একজনের এক একটা উদ্দেশ্য। একজন বলেছেন দরকার নাই। আচ্ছা, তিনি মনে হয় খুব অসুবিধায় আছেন। শাকিলা সুলতানা বলেছেন উচিত নয়, তার মানে ঝামেলা আছে, পান নাই। একজন বলেছেন সব ভুয়া, তার মানে হচ্ছে যে কষ্ট পেয়েছেন। আপনার জন্য আমরা শুভকামনা, মন খারাপ করবেন না, যা হবার হয়েছে। মানুষের জীবনেই এগুলো হয়, আসলে আসলে টুকটাক হয়। ওকে। আর ছেলেরা যদি মেয়েদেরকে বিশ্বাস করেন, করতে পারেন। একটা ছেলে মেয়েদেরকে বিশ্বাস করে অসংখ্য বার পথে বসে, তারপরেও বিশ্বাস করে। ছেলেরা একটু সহজ সরল, তো এই জন্য বিশ্বাস করে আর কি। আমরা টেনিসনের সেরা কবিতা নিয়ে কথা বলবো, নাম হচ্ছে ইউলিসিস। তো ইউলিসিসটা নিয়ে কথা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি। বিভিন্ন বিয়ের অনুষ্ঠান যখন হয়, বিশেষ করে যখন দেবতাদের সন্তানদের যখন বিয়ের অনুষ্ঠান হয়, ধরেন হচ্ছে একিলিস একজন আছে, একিলিসের মা হচ্ছে থেটিস। তো উনার সাথে একিলিসের বাবার যখন বিয়ে হয়, তিনি পৃথিবীর মানুষ। তো যখন বিয়ে হয়, তখন এই যে বড় বড় বিয়ের অনুষ্ঠান থাকে, যেমন ম্যানেলাসের সাথে যখন হেলেনের বিয়ে হয়, যুদ্ধের দেবতাকে দাওয়াত করা হয় না কেন? দাওয়াত করলে সে প্যাঁচ লাগাবে। তো একদিন সে কি করলো, তাকে যেহেতু দাওয়াত করে না, সে একটা কাজ করলো, একটা আপেল তৈরি করে পাঠাই দিল বিয়েতে। এটা নাম হচ্ছে গোল্ডেন আপেল। গায়ে লেখা আছে ফর দ্য ফেয়ারেস্ট ম্যান, পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীর জন্য। মেয়েরা প্রত্যেকেই নিজেকে অনেক সুন্দরী মনে করে, জানেন। তো এই আপেলটা পাওয়ার পরে ঝগড়া লেগে গেল, হেরা আফ্রোদিতি সবাই আপেল নিয়ে মারামারি শুরু করলো। তারা চলে গেল দেবরাজ জিউসের কাছে, চরিত্রহীন দেবতা জুয়েলের কাছে গেল, গিয়ে বলল যে আহ আপেলটা আপনি দেন। তিনি বললো আমি দিতে পারবো না, একটা ছেলে আছে প্যারিস, তার কাছে যাও, সে যাকে দেয় সে হবে সুন্দরী রমণী। প্রত্যেকটা দেবী চলে গেল প্যারিসের কাছে, গিয়ে বললো তুমি আপেলটা আমাকে দাও, তুমি আপেলটা আমাকে দাও। একজন বলল তোমাকে আমি জ্ঞানী বানাবো, তোমাকে সম্পত্তি দান করব, তোমাকে হচ্ছে আমি যুদ্ধে জয়লাভ করে দিব। আফ্রোদিতি কারে কারে গিয়ে বলল পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীটা আমি তোমাকে দিব। ছেলেরা জানেন একটা জায়গায় দুর্বল, সুন্দর রমণী পাইলেই হয়। সে দিয়ে দিল কাকে? আফ্রোদিতিকে। সুন্দরী রমণীর নাম হচ্ছে হেলেন। হেলেন হচ্ছে আবার গ্রিকের যে ম্যানেলাস আছে, ম্যানেলাসের বউ। হেলেনকে নিয়ে অনেক কাহিনী।
হেলেনের বিয়ের পূর্বে রাজা বাদশারা রাজপুত্ররা মারামারি করে হেলেনকে বিয়ে করার জন্য, এবং তারা বলে যে তোমাকে কেউ বিয়ে করলে আমরা অপহরণ করে ফেলবো। হেলেনের বাবা একদিন সবাইকে বললো যে আমার মেয়ে বিয়ে করবে তার পছন্দের ছেলেকে, শর্ত হচ্ছে যদি ওই ছেলে কখনো বিপদে পড়ে বা অপহরণ করা হয় হেলেনকে তোমরা সবাই সাহায্য করতে হবে। তো এই চুক্তিতে সবাই রাজি হওয়ায় হেলেন মেনেলাসকে বিয়ে করলো। এখন দেবী যেহেতু ওয়াদা করেছে পেরিসকে তিনি হেলেনকে দিবেন, তখন পেরিস আর তার ভাই হেক্টর গ্রিকে যখন ভ্রমণ করতে আসলো, এই ফাঁকে হেলেনকে নিয়ে চলে গেল পালিয়ে। তখন ওই যে চুক্তি অনুসারে সকল গ্রিকবাসীরা যুদ্ধ করবে কি এই হেলেনকে রক্ষার জন্য, তারা চলে গেল কোথায়? ট্রয় নগরীতে। 10 বছর যুদ্ধ করেও ট্রয় নগরী তারা কি করতে পারে নাই? ধ্বংস করতে পারে নাই। কেন পারে নাই? ট্রয় নগরীর চারপাশে বিশাল প্রাচীর আছে, ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু ওডিসি বা ইউলিসিস নামক একজন ব্যক্তি আছে, তিনি ট্রজান হর্স অথবা অর্ডেন হর্স, কাঠের ঘোড়ার একটা বুদ্ধি দিল। ওই ঘোড়ার ভিতরে গুরুত্বপূর্ণ সৈন্যরা প্রবেশ করলো। বাকি সকল যখন যত সৈন্য আছে গ্রিকদের, তারা পালিয়ে চলে গেল অন্য জায়গায়। এবং ট্রয়বাসীরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। পরবর্তীতে এই ঘোড়াটাকে তারা ট্রয় নগরীর ভিতরে নিয়ে যায়। রাতের বেলা কি করে এই ঘোড়া থেকে বের হয়ে আসে অ্যাকিলিস, ওডিসি, বিখ্যাত বিখ্যাত সৈন্যরা চলে আসে, গেটটা ওপেন করে দিয়ে সকল গ্রিকবাসীরা যারা পালিয়ে ছিল তারা ঢুকে ট্রয় নগরীটাকে ধ্বংস করে। 10 বছর যে ট্রয় নগরীকে ধ্বংস করতে পারে নাই, সেই ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল এই ইউলিসিসের বুদ্ধির কারণে। তখন ধ্বংসের পরে আফ্রোদিতি থেকে শুরু করে যারা ট্রয়কে পছন্দ করে তারা আর কি করে না, এই যে ওডিসিকে আর বাড়িতে যাইতে তারা দিচ্ছে না। সে 10 বছর সমুদ্রে ভ্রমণ করে। অপরদিকে তার বউকে বিয়ে করার জন্য ছেলেরা মারামারি করে। ছেলেদের স্বভাব জানেন, একটি মেয়েকেও খালি থাকতে দিবে না তারা। বিবাহিত অবিবাহিত কোনো ব্যাপার না, তারা সব মেয়েকে আপন মনে করে। অনেক ছেলেরা নারী জাগরণের অগ্রদূত হিসাবে কাজ করে, জানেন আপনারা। এরকম অবস্থা। এখন তার বউ কি করলো? ঠিক আছে আমি বিয়ে করব। তিনি দিনের বেলা কাঁথা সেলাই করেন, রাতের বেলা সেলাই খুলেন। তাদেরকে বললেন একটা কাঁথা সেলাই করছি, কাঁথাটা সেলাই শেষ হলে বিয়ে করব। যেই কাঁথা তিনি দিনে সেলাই করেন রাতে খুলেন। তো এটা তো আর সম্ভব না। এখন যখন বিয়ে করতেই হবে তখন ইউলিসিস এসে সংসার শুরু করলেন। ওই যারা ভণ্ড ছিল, যারা তার বউকে ডিস্টার্ব করতো, তাদের সাথে যুদ্ধ করে তিনি কি করলেন? আবার সংসার শুরু করলেন। কিন্তু এই সংসারে তিনি আগের মতো আর মজা পাচ্ছেন না। কেন? 10 বছর যুদ্ধ করেছেন, 10 বছর সমুদ্র ভ্রমণ করেছেন, তিনি এতটা শিখেছেন। হি ডাজন্ট ওয়ান্ট টু রুল দিস সাবিস পিপল। এই মানুষকে তিনি শাসন করতে চান না, এই ধরনের প্রজাদেরকে শাসন করতে চান না। রাজ্যপাটটা তিনি গিয়ে গেলেন টেলিমেকাসের কাছে, তার ছেলেকে। শামসুর রহমানের একটা কবিতা লিখেছিলেন টেলিমেকাস, বঙ্গবন্ধু যখন জেলে থাকে ওনাকে কেন্দ্র করে। সো এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের স্পিরিটটা আছে, টু সি দা আনসিন এন্ড টু নো দা আননোন, অদেখাকে দেখা অজানাকে জানা, এই স্পিরিটটাই আছে কার মধ্যে? ইউলিসিসের মধ্যে। একবার খেয়াল করে দেখেন, ইউলিসিস ভাবছে আমি যুদ্ধ করেছি, আমি ভ্রমণ করেছি, আমি এত কিছু শিখেছি, আমি এখানে বসে থাকতে পারি না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি আমার শেষ পর্যন্ত জীবনের আমি ভ্রমণ করতেই থাকবো। এবং গুরুত্বপূর্ণ কথা, কখনো পরাজিত হওয়া যাবে না। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু উইল। আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবো, আমরা জীবন দিয়ে চেষ্টা করবো, কখনো পরাজিত আমরা হতে পারি না। সো ভিক্টোরিয়ান পিরিয়ডের আপনি খুবই গুরুত্বপূর্ণ কবিতা বলতে পারেন এটা। সো কোটেশন গুলো ইম্পর্টেন্ট, আপনারা জানেন। মোটিডি আর্থার কবিতা খুবই গুরুত্বপূর্ণ। এই মোটিডি হেলেনকে যারা এক নজর দেখতে চান দেখেন, দেখতে পাচ্ছেন কিনা দেখেন। ছেলেদের জন্য দিলাম আর কি, জীবনে তো পাবেন না, ছবি দেখেই চালান। একটা কথা শুনেছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। মটিডি আর্থার কবিতায় সেনাপ্রধান যখন মরে যাবে, সৈনিককে বললেন যাও তরবারিটা ফেলে আসো, কথা শোনে না। আরেকবার বললো শোনে না, আরেকবার বললো শোনে না। কেন? কারণ তিনি ক্ষমতা থেকে চলে যাচ্ছেন। অথরিটি ফরগেটস আ ডাইং কিং। যেই রাজা চলে যাবে তার কোনো দাম নাই, এটাই নিয়ম। আপনাদের মনে আছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্যার ক্ষমতা থেকে যখন বের হলেন, উনি যখন আর নির্বাচন করবেন না, তখন সিলেট এয়ারপোর্টে ওনাকে রিসিভ করার জন্য দলীয় লোকজন তেমন একটা আসে নাই, কারণ তিনি ক্ষমতা থেকে চলে গিয়েছেন। এটাই দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ। আচ্ছা, যে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ। তো এই কোটেশনটা মুখস্থ করেন। হ্যাঁ ক্লাসে, হ্যাঁ ক্লাসে।
এটা কি মুখস্থ হয়েছে? পারবেন? Yes, sir. আচ্ছা, এটা একটা মুভি থেকে দেখাচ্ছি, হ্যাঁ দেখেন। Tableau section, isn't it all rather quaint? Well, I suppose I see a different world than you do. And the truth is that what I see frightens me. I'm frightened because our enemies are no longer known to us. They do not exist on a map. They're not nations. They are individuals. Look around you. Who do you fear? Can you see a face, a uniform, a flag? No. Our world is not more transparent now. It's more opaque. It's in the shadows. That's where we must do battle. So before you declare us irrelevant, ask yourselves, how safe do you feel? Just one more thing to say. My late husband was a great lover of poetry, and I suppose some of it sunk in despite my best intentions. And here today I remember this, I think, from Tennyson. We are not now that strength which in old days moved earth and heaven. That which we are, one equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will, to strive, to seek, to find, and not to yield. অনেকটা হচ্ছে উচ্চারণটা নট টু ইল্ড, কিন্তু ঠিক আছে, নট টু ইল্ড, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু ইল্ড। সো ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে আলফ্রেড টেনিসনের কোটেশন পড়তে হয়। কোটেশনটা কি মুখস্থ আছে আপনাদের? আমরা হয়তো সময়ের কারণে, ভাগ্যের কারণে দুর্বল হতে পারি, কিন্তু আমরা কখনো পরাজিত হব না। আমরা জীবন দিয়ে চেষ্টা করব, জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আবার সবাই আনমিউট করেন, আমি প্রশ্ন জিজ্ঞেস করি। বলেন, আলফ্রেড টেনিসনের ইলিজি কোনটা? ওনার বন্ধুর মৃত্যুতে তিনি লিখেছেন কোনটা বলেন? In memoriam. মেমোরিয়াম। ইন মেমোরিয়াম। এবার বলেন, আলফ্রেড টেনিসনের শ্রেষ্ঠ কবিতা কোনটা মনে করি আমরা, বা ভিক্টোরিয়ান পিরিয়ডের স্পিরিটটা আছে কোন কবিতায়? ইউলিসিস। 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 এখন আমাকে বলেন, আলফ্রেড টেনিসন ক্রিমিয়ার যুদ্ধকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছে, তার নাম কি? The Charge of the Light Brigade. In charge of the line brigades. এসিটা চলে, গরম তো একটু ব্যাপার। আচ্ছা, এবার বলেন, আলফ্রেড টেনিসন একটা কবিতা লিখেছেন ইংল্যান্ডের, আচ্ছা ওইটা দরকার নাই, একটা মিথ নিয়ে, যেখানে একজন ব্যক্তি পৃথিবীর মানুষের একটা দেবী পৃথিবীর মানুষের সাথে প্রেম করে, সেইটার নাম কি বলেন? Tithonus. ইথনাস। ঠিক আছে, গুড। রবার্ট ব্রাউনিং থেকে একটা প্রশ্ন পড়াবো, যেটা পড়াবো সেটাই আসবে, বলতে পারবেন কোন প্রশ্ন সেটা? চা বা কিছু দিও, একটু ছোট কফি। Dramatic monologue. বলতে পারবেন? একজন বলেছেন ফাদার অফ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, ভেরি গুড। রবার্ট ব্রাউনিং ইনফ্লুয়েন্সড বাই শেলি এন্ড বাইরন, কিছুটা শেলি বাইরন দ্বারা ইনফ্লুয়েন্সড, ইতালিতে ভিজিট করেছেন, অনেক কিছু শিখেছেন, ভেনিস দ্বারা তিনি ইনফ্লুয়েন্সড, অ্যান্ড দেন এটা পার্মানেন্ট থাকে। ফ্যামিলির মধ্যে উনার মা কিছুটা হচ্ছে মিউজিক করতেন, বাবা প্রচুর বই রাখতেন, এবং তিনি যে কাজটুকু করেন, রবার্ট ব্রাউনিং যে কাজটা করেন সেটা হচ্ছে যে মোটামুটি চিত্রশিল্পীদের দ্বারা প্রভাবিত। উনার নাটকের মধ্যে, সরি, পয়েমের মধ্যে আপনি চিত্রশিল্পীর কথাগুলো পাবেন। আমরা যদি বলি যে উনার ওয়াইফের কথা, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এ যেটা হয়, তিনি হচ্ছে আপনার বড়লোকের মেয়ে, তো তাকে রুমের মধ্যে অনেকটা আটকে রাখে তার বাবা। আমাদের প্রেম হয়ে যায় রবার্ট ব্রাউনিং এর সাথে, পালিয়ে বিয়ে করে। তো এলিজাবেথকে যখন পালিয়ে বিয়ে করে একসময় মেয়েটা সুস্থ হয়ে যায়, তখন বললো যে হচ্ছে, জামাইকে বললো যে থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ,
আমার জীবনটা বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তিনি তার জামাইকে উৎসর্গ করে একটা কবিতাও লিখেন, হাউ ডু আই লাভ দি, তোমাকে আমি কত উপায়ে ভালোবাসি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমি তোমাকে কাউন্ট করে দেখাই চলো। আই লাভ দি টু দ্য ডেপথ এন্ড ব্রেডথ এন্ড হাইট মাই সোল ক্যান রিচ when ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান আইডিয়াল গ্রেস। আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি, অনেক উপায়ে তোমাকে ভালোবাসি। কবিতা লাস্ট লাইনে তিনি বলেছেন, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, মৃত্যুর পরে তোমাকে আমি আরো অনেক বেশি ভালোবাসবো। এখন বলেন আমাদের দেশের মেয়েরা কি বলে বিয়ে করার পরে জামাইকে কি বলে, বলেন একটু আনমিউট করে বলেন অথবা চ্যাট বক্সে লিখে বলেন। স্যার এই কথাই তো বলি। কোনটা বলেন? জামাই আপনাকে বাঁচাইছে, শেষ করে দিচ্ছে কোনটা? না স্যার, কেবল বলে আমি দেখা এই বাসায় সংসার করে গেলাম, আর কেউ হইলে করতো না, এটা বলে। কমন স্যার আমি করেছে একজন। এখনো বলি নাই। মেয়েরা আর কি বলেন বলেন? জামাই তুমি আমার জীবনটা শেষ করে দিলে, আমি বলে তোমার সংসার করেছি, আর কেউ হইলে জীবন এতদিন থাকতো না। আর কি ডায়লগ আছে? স্যার, ভাবি কি বলে আপনাকে? আমি সাধু সন্ন্যাসী, সাধু সন্ন্যাসীদের নিয়ে তো নাড়াচাড়া করলে হবে না। জিজ্ঞেস করছে আপনাকে, জিজ্ঞেস করেন আমাকে, বলেন হইলো? স্যার আমাদেরও তো জানতে ইচ্ছে করে। আর স্যার প্রতিদিন রাতের একটা ডায়লগ আছে, যাও মশারি বাঁধো। গুড, ছেলেটার ভালো অভিজ্ঞতা আছে। ওর জন্য ওইটুকু করতেই পারেন না, তাইলে সে কেমনে নিশ্চিত হইলো? বিবাহিত। গুড, জি। ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু মেয়েরা আসল কথা বলে না, ঠিক আছে? ভাইয়া এটা বাসা বাড়ি, প্রভাবিত হয়েছে। বাসা বাড়িতে আয়নাগর বানাই রাখেন কিন্তু বলেন না। আরেকজনে বলছেন জীবনটা তেজপাতা হয়ে গেছে। ডক্টর শরীফুল ইসলাম তাহলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছেন, শরীফুলের অভিজ্ঞতা আছে। গুড শরীফুল, সঠিক উত্তর দিয়েছেন, আপনি পাশ করেছেন। ব্রাউনিং, ব্রাউনিং হচ্ছে অপটিমিজম। তিনি বলেছেন আই ক্যান এন্ড আই উইল, আমি পারি এবং পারবো। ব্রাউনিং স্ট্রং মেসেজ ইজ দ্য ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিভিজুয়াল উইল ওভার অল অবস্টাকলস। যত ধরনের প্রতিবন্ধকতাই থাকুক না কেন, আপনি চাইলে চেষ্টা করলে সম্ভব। হি ইজ দ্য ভয়েস ডিক্লেয়ারিং কনফিডেন্টলি টু দ্য ওয়ার্ল্ড আই ক্যান এন্ড আই উইল, আমি পারি এবং আমি পারবো। হতাশ হলে হবে না, ভিক্টোরিয়ান পিরিয়ডে হতাশা ছিল, তিনি অনেকটা পয়েন্ট অফ অপটিমিজম। তবে উনার কবিতার মধ্যে আপনি দেখবেন জেন্ডার, ফিমেল পাওয়ার, নারীদের ক্ষমতা নেই বললেই চলে, এবং অনেকটা আমরা দেখতে পাবো যে কিছুটা মার্ডার দেখতে পাবো ওনার ইয়ের মধ্যে আর কি, ঠিক আছে? তো চলেন ওনাকে নিজেদের একটু অ্যানালাইসিস করি। তিনি বলেছিলেন ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি, তিনি প্রভাবিত হয়েছেন, শিখেছেন অনেক কিছু, শিল্প চর্চা, এগুলো তিনি ইতালি দ্বারা ইনফ্লুয়েন্সড, চিত্রশিল্পী। ফাদার অফ ড্রামাটিক মনোলগ, তার মানে ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে একজনই কথা বলবে ড্রামা করে করে। বাংলা সাহিত্যে কবর একটি ফটোগ্রাফ ড্রামাটিক মনোলগ। কি বলে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আর বর্তমানে আপনারা প্যারোডি করে কি বলেন, এইখানে তোর দাদার কবর ডালিম গাছের তলে, গলা টিপিয়া মেরে ফেলেছে যৌতুক চেয়েছে বলে। সো একজন যখন কথা বলে, সাইলেন্ট যখন লিসেনার থাকে কিন্তু সে কথা বলে না, এটাকে বলা হয় আপনার ড্রামাটিক মনোলগ। একটি ফটোগ্রাফ, এই যে আসুন, তারপর কি খবর, আছেন তো ভালো? কিছু ছেলে মেয়ে, ছেলে মেয়ে কিছু আলাপের পর দেখিয়ে সফেদ ছবিটি। তো এইভাবে তিনি বর্ণনা করছেন, নিজেই প্রশ্ন করছেন, নিজেই কিন্তু উত্তর করছেন, ড্রামাটিক মনোলগ। এই ধরনের চমৎকার পোয়েটিক স্টাইল ইন্ট্রোডিউস করেছেন রবার্ট ব্রাউনিং ইন ইংলিশ লিটারেচার, এন্ড হি ইজ নোন এজ দ্য ফাদার অফ ড্রামাটিক মনোলগ। অ্যান্ড রবার্ট ব্রাউনিং এর এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কাছে আমি আমাদের গণিতের চরিত্রহীন শিক্ষক নাফিস সাদিক ভুইয়াকে বন্ধক রাখলাম, ওনাকে নিয়ে যাবেন। গণিতকে চরিত্রহীন বলি, বীজগণিত পড়ানোর সময় কোনো চরিত্র লাগে না, দড়ি মনে করি করি, এক্স প্রমাণিত, কোনো বিচার নাই। নাফিস স্যারকে বন্ধক রাখলাম, যদি এটা না আসে নাফিস স্যারকে নিয়ে যাবেন, বাসায় বসে বসে গণিত করাবেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পেরেছেন ড্রামাটিক মনোলগটা কি? পারবেন? হ্যাঁ জি স্যার। স্যার বলেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, বলার দরকার নাই, ড্রামাটিক মনোলগ বুঝলেই হবে। এনডিআর এর স্বার্থ, কাহিনীটা একটু দেখে পড়েন। আমজাদুল স্যার।
গণিত নিয়ে একটা ছেলে মনে হয় একটা চমৎকার কথা বলছে, এক্স এর মান বের করা। স্বামী জয়েন করেছেন, আপনার কি নাম জানি না, ছেলে নামই আমি জানি না, নিশ্চয়ই ছেলে হওয়ার উচিত। এক্স এর মান বের করা, অবশ্যই এক্স তো মেয়েদেরও থাকে। এটা পড়েন, দেখেন ছেলেরা কেমন। এনডিএডি পার্ট 2 তে যেটা হয় যে আমরা দেখি যে এন্ড্রিয়া তার বউকে বলে যে আর ঝগড়া করো না, চলো আমার পাশে একটু বসো। সে চলে যাবে, তার বউয়ের হচ্ছে যে প্রেমিক ওয়েট করছে বাইরে, সে চলে যাবে। জামাইকে বললো কয়েকটা ছবি এঁকে দাও, এগুলো বিক্রি করে যে টাকাগুলো হবে, আমি যার সাথে প্রেম করি তার কিছু ঋণ আছে, ঋণগুলো আমি পরিশোধ করব। তো এখন বলেন, জামাইকে বউ এই কথা বলে, জামাইকে ছেড়ে বউ চলে যাবে আরেক জায়গায়, বলতেছে আমাকে কিছু টাকা দাও, আমার কিছু কাজ করে দাও। তারপরেও জামাই কাজটুকু করে দেয়। এবং একজন শিল্পীর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সে অন্য কিছুকে গুরুত্ব দিলে হবে না। যেমন ধরেন, আপনি বাংলাদেশের নায়িকা পরীমণিকে দেখেছেন জেলখানা থেকে কিভাবে বের হয়েছে। এত ঘটনার পরে জেলখানা থেকে রাজকীয় ভাবে হাতে আর্ট আর্ট করে বের হয়েছে, কারণ শিল্পীর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, তাদের কাছে চরিত্র এটা সেটা ব্যাপার না। ঠিক তেমনি আপনারা লিটন দাসকে ডিসকাউন্ট বয় বলতেন, শান্তকে লর্ড শান্ত বলেছেন, শান্ত কিন্তু এখন আজকে খেলা হচ্ছে বাংলাদেশের, সেখানে কিন্তু ক্যাপ্টেন্সি করছে। একজন শিল্পীর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজ রাষ্ট্রটাকে তারা আসলে এতটা গুরুত্ব দেয় না। আপনি পাঠক, তাই আপনার কাজ হচ্ছে পড়ালেখা করা। আচ্ছা, আজান হচ্ছে, তো আপনারা আরেকটা কাহিনী দিচ্ছি, পড়েন, হ্যাঁ। আজান হচ্ছে, এইটা পড়েন কাহিনীটা। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি স্যার। আস্তে শোনা যাচ্ছে, সাউন্ড আচ্ছা, কম। হ্যাঁ, সাউন্ড কম হলে হেডফোনের আপনার ইয়ারফোনের সাউন্ড বাড়াই নেন।
এখন যেটা বললাম এনডিএডের স্বার্থ, সেটা হচ্ছে যে স্যার ধরেন এর আগে তো ঠিক ছিল। আপনি আপনার কাজটাকে গুরুত্ব দিতে হবে। এই শুনতে পাচ্ছেন না সবাই ঠিকভাবে? জি স্যার, শুনতে পারতেছি। ক্লিয়ার। এখন যেটা হলো যে আপনি পাঠক, আপনি পড়বেন। আপনারা কি করেন, আজ আমার মন ভালো নেই আমি পড়বো না, আজ আমার মন অনেক ভালো আজ আমি পড়বো না, আজ আমার বান্ধবী বিয়ে আজ আমি পড়বো না, আজ আমার নিজের বিয়ে তা তো আমি পড়বোই না। আরে বাবা, আপনি পাঠক, আপনি পড়বেন, মন ভালো হইলেও পড়বেন, মন খারাপ হইলেও পড়বেন, বান্ধবীর বিয়ে হইলেও পড়বেন, নিজের বিয়ে হইলে আরো বেশি পড়বেন। আপনার কোনো কাজ নাই, কারণ আপনার তো শেষ, জীবনের আনন্দ শেষ, আপনি পড়ে শেষ করেন। সো দ্য থিং ইজ যে একজন শিল্পী তার শিল্পকর্মটাকে গুরুত্ব দিল আর কি। আমরা পরফিরিয়াস লাভ নিয়ে কথা বলবো, পরফিরিয়াস লাভার নিয়ে। চমৎকার সুন্দরী একটা মেয়ে, ছেলেদের জন্য দিলাম, দেখেন। বড় লোকের মেয়ে, কিন্তু আমাদের নায়ক রুমের ভিতরে যখন প্রবেশ করলো, মেয়েটাকে যখন দেখলো, তারা যখন একসাথে মিলিত হলো, এত সুন্দর, এত কিউট, এত সুইট, তুলু তুলু গুলু গুলু টাইপের মেয়ে, নায়কের মন খারাপ হয়ে গেল। এই মেয়েটা যদি অন্য কারো হয়ে যায়, না না এটা হতে পারে না, তুমি আমার, তুমি অন্য কারো হতেই পারো না। কিন্তু সে ভাবছে তুমি বড় লোকের মেয়ে, তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, না না এটা আমি মেনেই নিতে পারি না, তুমি শুধু আমার, তোমার সৌন্দর্য শুধু আমার। সেই লম্বা চুলগুলোকে হাত বুলিয়ে দিচ্ছে, ধীরে ধীরে গলায় পেঁচিয়ে মেয়েটাকে সিস্টেম করে ফেললো, হত্যা করে ফেললো। এখন সারা রাত্র জড়িয়ে ধরে আছে, বলছে তুমি তো আমার, তুমি তো আর অন্য কারো হতেই পারবে না। তার মানে কি, ভিক্টোরিয়ান সোসাইটি obeyed strict values. They believed you should marry someone of your own social status and you should only mix with people of a similar class. Porphyria is of a higher class than her lover. The narrator feared that Porphyria would eventually be pressured into leaving him. ভিক্টোরিয়ান সোসাইটিতে এই সিস্টেম ছিল, ক্লাস অনুসারে বিয়ে করতে হবে। আপনারা বলেন, আপনারা কিভাবে বিয়ে করতে চান, ক্লাস অনুসারে নাকি যে যেখানে সুবিধা পান? একটু বলেন। প্লাস। ওকে, আবার আসেন। এখানে একটা ডেক আর একটা ডেক পাবো, মাই লাস্ট ডাসেস। মাই লাস্ট ডাসেস। So the poem is an exploration of jealousy and possessiveness within a marriage, gendered expectations of women and the treatment of women as chattel. The poem is an commentary on power, control and gender. কি বলছে দেখেন ওপেনিং লাইনে, That's my last duchess painted on the wall, looking as if she were alive. I call that piece a wonder now. যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে এখানে খুবই একজন বড় লোক, তিনি কি করলেন, উনার বউকে আহ সাথে তিনি চলছেন, বউ ভালো হাসি খুশি থাকে, কিন্তু একটাই প্রবলেম, তিনি বউকে কোনো একটা দামি গিফট দিলে যেভাবে হাসি খুশি থাকে, একটা প্রজা কিছু দিলেও হাসি খুশি থাকে, উনার এটা ভালো লাগছে না, উনার ইচ্ছা আমি একটা রাজা টাইপের লোক, আমি রাজা বাদশাহ, আমি এত বড় লোক, আমি তোমাকে একটা গিফট দিব, তুমি আমার সাথে অন্যরকম ভাবে আচরণ করবা, কিন্তু তুমি কি সাধারণ হাসি, সাধারণ আচরণ না, এটা আমি মানতে পারি না। একদিন সিস্টেম করে ফেললো, হত্যা করে ফেললো। তার মানে কি, মেল ডোমিনেটেড সোসাইটি, পুরুষ কন্ট্রোল করতে চাচ্ছে। মেয়েটার কি অপরাধ, মেয়েটা সবার সাথে ভালো তাই অপরাধ, আজকে ছবি বানাই দিল, সিস্টেম করে ফেললো, হত্যা করে ফেললো। এবং তার পরবর্তীতে বিয়ে হবে, তিনি তার দম্ভটা দেখাচ্ছেন, তার বাসার ফার্নিচার এটা সেটা দেখাচ্ছেন, দেখো আমি কতটা বড় লোক, কি যৌতুক দিবে না দিবে। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডের সোসাইটিটা কেমন ছিল আসলে, উইমেন পাওয়ারটা কেমন ছিল, উইমেনদেরকে কিভাবে কন্ট্রোল করা হতো, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে মাই লাস্ট ডাচেস একটা ছবি দেখানোর মাধ্যমে। তো এখানে ইনোসেন্ট ভিকটিম অ্যান্ড ইভিল ডুয়ার ওনার কথা বলা হয়েছে, ঠিক আছে। সো দ্য প্যাট্রিয়ট, ইটস অ্যাবাউট আ পলিটিশিয়ান, পলিটিশিয়ানদের নিয়ে লেখা। আপনারা ওয়াল্টার স্কটের নাম শুনেছেন না? ওয়াল্টার স্কট, বাংলার স্কট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র না? আচ্ছা, এখানে বলা হয়েছে ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, চারিদিকে গোলাপ ছিটিয়ে দেওয়া হলো। স্যার মাই নেতাকে লাস্ট বললেন ডেসেস, এইটা আমার মনে হচ্ছে ছোট গল্প নাকি নভেলা এইগুলো ছিল নাকি এটা একটা কবিতা? কোনটা? স্যার মাই লাস্ট ডেসেস এইটা কি কবিতা, একটা পোয়েম? ড্রামাটিক poem, মনোলগ। dramatic। স্যার মানে ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ কি কবিতা। পোয়েমে থাকে, আর মনোলগ হ্যাঁ, শুধু মনোলগ হচ্ছে শুধু প্লে? এক জায়গায় থাকে, নাটকে থাকে। তো এই প্যাট্রিয়টে কি বলতেছে, নেতাকে বলতেছে, নেতা আপনি কি চান, আকাশের চাঁদ চান, তারকা চান, সব আপনাকে এনে দিব, আপনার কি লাগবে আপনি বলেন শুধু। কিন্তু উনার যখন দেশদ্রোহিতার মামলা যখন তিনি আটকে গেল, তখন সবাই বসে আছে কখন উনার ফাঁসি হবে, কখন জেল হবে। তার মানে ক্ষমতা না থাকলে আপনার কোনো মূল্য নেই, আপনার কোনো দাম নেই।
তো এটা লিখেছে পলিটিশিয়ানদের অবস্থা নিয়ে, কিন্তু নেতা বলতেছেন আমি প্রকৃত দেশপ্রেমিক ছিলাম, আমার শাস্তি হলে হোক, আমি পরকালে পাবো, গড ইজ ইন ইজ হ্যাভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, স্রষ্টা স্বর্গে আছে, পৃথিবীতে যা ইচ্ছা তাই হচ্ছে। তো রবার্ট ব্রাউনিং এর এটা খুবই বিখ্যাত কবিতা। কিন্তু এই টাইপের আরেকটা কবিতা আছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম লিখেছেন স্যার ওয়াল্টার স্কট। সেখানে তিনি বলেছেন যার মধ্যে দেশপ্রেম নাই তার তো দুইবার মৃত্যু হয়, সে তো কাপুরুষ, এভাবেও মৃত্যু হয়, পরেও তার নাম কেউ মনে রাখবে না, তার তো বারবার মৃত্যু হয়। সো দুইটাতে কনফিউজড হলে হবে না। একটা হচ্ছে দ্য প্যাট্রিয়ট লিখেছেন রবার্ট ব্রাউনিং, দ্য প্যাট্রিয়টিজম লিখেছেন হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। তাহলে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা এন্ডিং লাইনও খুব দাস আই এন্টার্ড এন্ড দাস আই গো, এভাবে আমার উত্থান, এভাবে আমার কি পতন। তার মানে ক্ষমতায় থাকলে আপনার দাম আছে, ক্ষমতায় না থাকলে আপনার কোনো কি নাই, দাম নাই। সো রবার্ট ব্রাউনিং থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা বলেন? রবার্ট ব্রাউনিং এর, আমরা বলেছিলাম শুরুতে রবার্ট ব্রাউনিং এর একটা প্রশ্ন আসবে। আমি গণিতের নাফিস স্যারকে, নাফিস সাদিক ভুইয়া স্যারকে বন্ধক রেখেছিলাম আপনাদের কাছে, বলেন কোনটা আসবে? ফাদার অফ ড্রামাটিক মনোলগ। ফাদার অফ ড্রামাটিক মনোলগ। বাংলা সাহিত্যের দুইটা ড্রামাটিক মনোলগের নাম বলেন। এই যে ফটোগ্রাফ একটা হলো আর কবর কবিতা। হচ্ছে এই তো দেখেন কবিতার নাম মনে নেই। শামসুর রহমানের একটি ফটোগ্রাফ আর কবর কবিতা। আচ্ছা, এখন চ্যাট বক্সে কেউ একটা প্রশ্ন করেছিলেন ইংরেজি সাহিত্যে মেয়েদেরকে পচিয়ে বা ছোট করে সাহিত্যকর্ম লেখা হয়েছে কেন? আসলে আপনি সারা বিশ্বের সাহিত্যটা পড়তে হবে, সমাজ ব্যবস্থা জানতে হবে। ডক্টর সাইদুর রহমান স্যার ঢাকা ইউনিভার্সিটির আইএমএল এর প্রধান, তিনি আমাকে একবার প্রশ্ন করেছিলেন আহ মেয়েরা বিজ্ঞানী হিসাবে কম কেন, ধর্ম প্রচারক নয় কেন, এই টাইপের একটা প্রশ্ন করেছিলেন। তো আমি আমার জানা থেকে বলেছিলাম প্রথমে হচ্ছে যে খ্রিস্টিয়ান ধর্মে, এই এই কথাটা আমার ভুল হতে পারে, আনসারটা এটা অফেন্সিভ কথা হতে পারে, তারপরেও বলি। খ্রিস্টিয়ান ধর্মে অনেকে হয়তো মনে করতো যে বাইবেলে অ্যাডাম এবং ইবের কাহিনীর মধ্যে ইভ হচ্ছে প্রথমে কি করে ট্রি অফ নলেজ, জ্ঞান বৃক্ষের ফলটা খায়, এবং ইবের কারণে স্বর্গ থেকে বিচ্যুত হয়েছে। তো আবার পৃথিবীর অসংখ্য ধর্মীয় গ্রন্থ আছে যেগুলো আমরা বলতে পারি যে সব ধর্ম যদি, সব ধর্মীয় গ্রন্থ তো আর স্রষ্টা লিখেছে আমরা বলা যায় না, এক একজনের এক এক রকম বিশ্বাস। আমরা যদি মনে করি কিছু কিছু গ্রন্থ মানুষ লিখেছে, যারা খুবই স্কলার, মানুষকে সুশৃঙ্খল রাখার জন্য, তাহলে এগুলো নারীরা লিখে নাই, পুরুষরা লিখেছে। নারীদেরকে সেই রকম ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্য উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের সময় কোনো মেয়েরা নাটকে অভিনয় করতে পারতো না, তো কি করতে হচ্ছে, এই অভিনয়টা করতো ছেলেরা, ছেলে সেজে করতো। এই জন্য শেক্সপিয়ারের নাটকে দেখবেন তার নায়িকা মাঝে মাঝে ছেলে সাজে, পুরুষ সাজে, যেন অভিনয়টা সহজ হয়। এই এই কনসেপ্টে কার্ল মার্কসের যে থিওরিটা শুরুতে বললাম, প্রত্যেকে তার সমাজ রাষ্ট্র দ্বারা প্রভাবিত। পিউরিটিয়ান যুগে যখন কমনওয়েলথ পিরিয়ড চলে, মিল্টন যখন লিখলো এই ধর্ম নিয়ে লিখলো, কেন লিখলো ধর্ম নিয়ে? কারণ হচ্ছে যে সেই সময় এটা চলতো। শেক্সপিয়ার যেন ভূত প্রেততা নিয়ে আসলো, এগুলো যেন হয়। শেক্সপিয়ার কমন পিপল নিয়ে কেন লিখে নাই? তিনি কেন সব, তার হাই র্যাঙ্কিং পার্সন হচ্ছে তার ট্রাজেডিক হিরো, কেন হচ্ছে যে সাধারণ মানুষ নিয়ে লেখার সুযোগ হয় না? রাজা বাদশারা হচ্ছে যে নাটক দেখতে যায়। তো এগুলো সমাজের উপর ডিপেন্ড করে। আর সাহিত্য জগৎ শুরু হয়েছে কিভাবে? ইংরেজি সাহিত্য বা বিশ্ব সাহিত্যটা শুরু হয়েছে তখন যুদ্ধ লেগে থাকতো। তো যুদ্ধ যখন লেগে থাকতো বীর পুরুষদের নিয়ে লেখা হতো। ইংরেজি সাহিত্যের শুরুর দিকে যদি সাহিত্যকর্ম বলেন, বিওল্ফ আপনারা যারা পড়েছেন, একজন বীরের কথা বলা হবে। আপনারা যদি অ্যাডভান স্পেন্সারের ফেরি কুইনের কথা বলেন, সবগুলো বীরত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হবে। তারপরে যখন মানুষ কিছুটা সুশৃঙ্খল হলো, বীরদের পাশাপাশি ধর্ম নিয়ে লেখা শুরু করলো। বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনের কথা বলেন, অথবা আমাদের মুসলমান সাহিত্য যখন শুরু হয় তখনও কিন্তু ধর্ম নিয়ে লেখা হয়। কারণটা হচ্ছে কি, যুগের সাথে মিলিয়ে যেটা চলে। এখন কেন সায়েন্স ফিকশন, এখন কেন এত ধর্ম নিয়ে লেখা হয় না? কেউ কি দেখেন একটা উপন্যাস লিখেছে বর্তমানে ধর্মের উপর ভিত্তি করা? না, এখন প্রত্যেকে তার সমাজ ধর্ম সংস্কৃতি নিয়ে কিন্তু লিখে। এখন কাউকে দেখেছেন ইসলামের একজন বীরকে নিয়ে সেই ফাটাফাটি লিখে ফেলতে? না, যুগে কোনটা চায় সেটা। আরো যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। সতীদাহ প্রথা প্রচলিত হয়েছে কারণ নিশ্চয়ই কোনো পুরুষ করেছে, মহিলারা তো আর করে নাই, জামাই মরলে বউ মরতে হবে। বিধবা বিবাহ বন্ধ নিশ্চয়ই কোনো নারীরা করে নাই, নারীদেরকে এভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল সমাজ রাষ্ট্র ব্যবস্থায়। তারা তাদের অধিকার নিয়ে লিখার বা বলার সুযোগ নেই। ইভেন ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত নারীরা কি করেছে, ছদ্মনামে লিখেছে। আমরা এখন যাদেরকে পড়বো, যত রমণী দেখবেন সব ছদ্মনামে লিখা। আপনারা দেখেছেন যে প্রাইড এন্ড প্রিজুডিস যে লিখেছে জ্যান অস্টেন, তিনিও কিন্তু আর লেডি নামে লিখেছেন প্রথম উপন্যাস। দ্বিতীয় উপন্যাস বলেছেন যে প্রাইড এন্ড প্রিজুডিসের লেখিকা, নিজের নাম ব্যবহার করতে পারেন নাই। ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত কিন্তু এই অবস্থা ছিল, জান্ডারটা এরকম ছিল। তো আপনাকে সমাজ রাষ্ট্র ব্যবস্থা লিখতে হবে। এখন যখন নারীরা আছেন, নারীরা কিন্তু তাদের অধিকার নিয়ে লিখছেন। এখন পুরুষরাও কিন্তু নারীদের অধিকার নিয়ে কিন্তু লেখা শুরু করেছেন। একটা সময় তো নারীদের অধিকার নিয়ে তো লেখা দূরের কথা,
যে নারীদেরকে প্রাধান্য দিয়ে লিখবে সেটা না। রবীন্দ্রনাথের চিন্তা করেন, হৈমন্তীর কিন্তু মুক্তিটা সহজে হয় নাই, হৈমন্তীর মুক্তিটা কিন্তু মৃত্যুর মাধ্যমে হয়েছে। বা বঙ্কিমের কথাই ধরেন, বঙ্কিম তার বিধবা বিবাহ পছন্দ করতেন না, উপন্যাসে এক একটা বিধবা তৈরি করতেন ধ্বংস করার জন্য। এই ব্যাপারগুলো বুঝতে হবে। কিছু কিছু জায়গায় নারীদেরকে দেওয়ার চেষ্টা করেছে এন্টারটেইনমেন্টের জন্য। শেক্সপিয়ারের 12th নাইটের কথা ধরেন, বায়োলাকে দিয়েছে, বায়োলা ইজ এভরিওয়্যার। সো তাছাড়া নারীদেরকে ওইভাবে গুরুত্ব দিয়ে পাওয়ার দিয়ে কিছু একটা করবে খুব টাফ। ইভেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দা জন ওয়েবস্টার, ওনার দুটা যে রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, ডাচেস অফ মালফি অ্যান্ড হোয়াইট ডেভল, সেখানেও দেখবেন বিদ্রোহী নারী চরিত্র তৈরি করেছে, কিন্তু দুজনের কিন্তু ধ্বংস দেখিয়েছে। আপনি কার্ল মার্কসকে আগে পড়তে হবে, যিনি প্রশ্নটা করেছেন যে ইংরেজি সাহিত্যে নারীদেরকে ছোট করে পচিয়ে লিখেছে কিনা, ব্যাপারটা কিন্তু এরকম না। অসংখ্য সাহিত্যকর্ম আছে নারীর গুণগান করে। সমাজ রাষ্ট্র কোনটা চায়? এখন দেখেন একটা নারীর জন্য কবিতা লিখে ফেলে, কেমত করে ফেলে, উৎসর্গ করে দেয়, এক সময় ব্যাপারগুলো একটু ডিফারেন্ট ছিল। ইভেন কার্ল শেক্সপিয়ার, মার্কস বলতে কি বোঝাতে চাচ্ছেন? কার্ল মার্কসের থিওরি পড়তে হবে আর কি। কার্ল মার্কস যে কনসেপ্ট দিয়েছে সাহিত্যকে বোঝার জন্য, সেটা পড়তে হবে। সাহিত্য লেখা হয় আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে, সমাজে যেটা চায়, যেটা করলে অর্থ আসবে সেটা। এখন কোনো মানুষ বসে বসে নাটক লিখছে না। এখন কি সমাজে নাটক লিখে? দুই একজন উপন্যাস লিখে, চলচ্চিত্র জগতের জন্য চিত্রনাট্য লিখে। তাহলে আপনাকে বুঝতে হবে এখন কি হবে। কেউ বই পড়বে না এখন। যেটা হবে চলচ্চিত্র দেখে মানুষ, ওইটার জন্য স্ক্রিপ্ট লিখে। এখন ওই চলচ্চিত্র জগৎটা হচ্ছে কিন্তু আলোচিত। তাহলে আপনি আর্থসামাজিক অবস্থার উপর, ধর্মের উপর ভিত্তি করে কিন্তু সাহিত্যকর্ম রচনা করা হয়। কোন যুগে ধর্ম হবে, কোন যুগে সায়েন্স ফিকশন হবে, এগুলো সমাজের উপর ভিত্তি করে হয়। এখন কেন আপনি সায়েন্স ফিকশন পড়েন? সায়েন্স ফিকশনটা আপনাকে এই যুগে চলে, এক সময় তো এগুলো কাল্পনিক ব্যাপার। যখন আমাদের রবিনসন ক্রুসো লিখা হলো, ড্যানিয়েল ডিফু, তখন বললো এটা কি হয় নাকি? জুলবান যখন লিখলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 18 days, মানুষ ভাবছে এটা কি হয় নাকি, সারা পৃথিবী আপনি 18 দিনে ঘুরে ফেলবেন। এখন তো এগুলো হচ্ছে, তাই না? তো এই কার্ল মার্কস এই জন্য আগে পড়তে হবে ইংলিশ লিটারেচার বুঝতে হলে আপনাদেরকে। তো আমি কি কিছুটা বুঝাইতে পারলাম? যিনি প্রশ্নটা করেছিলেন এটা খুব জটিল, যে নারীরা কেন এই না সেই না, এটা সহজে না। আপনি কি স্যার, কিছুটা বুঝেছেন? স্যার কার্ল মার্কসের কোন বইটা নির্দিষ্ট করে পড়বো ইংরেজি নির্দিষ্ট করে সাহিত্য কার্ল বোঝার জন্য? মার্কসের বলতে তো, কার্ল মার্কস থিওরি পড়বেন, মার্কসিস্ট থিওরি পড়বেন। মার্কসিস্ট থিওরি। হ্যাঁ, ওইটা পড়বেন। ওকে, থ্যাংক ইউ স্যার। পুরো বই পড়ার মতো অবস্থা তো নাই। মানে সাহিত্যের কতগুলো থিওরি আছে আমার পেজে, যারা যাবেন ওইখানে আমি দিয়ে দিয়েছি, প্রচুর থিওরি আছে। তার মধ্যে এই থিওরিটা হচ্ছে খুবই চমৎকার, কারণ এটা দিয়ে আপনি শেক্সপিয়ার ব্যাখ্যা করতে পারবেন, মিল্টন ব্যাখ্যা করতে পারবেন, বাংলা সাহিত্য ব্যাখ্যা করতে পারবেন, বর্তমান সাহিত্য ব্যাখ্যা করতে পারবেন, এবং আপনি সাহিত্যের শুরু ব্যাখ্যা করতে পারবেন। প্রত্যেকে তার আর্থসামাজিক অবস্থা, অর্থের সাথে রিলেটেড আর সমাজের সাথে রিলেটেড সাহিত্যকর্ম আপনাকে বুঝতে হবে। আর এর সাথে যদি আরেকটা অ্যাড করি আর কি, এটা আমি শিখছি ডক্টর সাইদুর রহমান স্যারের কাছ থেকে। সেটা হচ্ছে ধরেন যে রাজনীতির সাথেও কিন্তু সম্পর্কিত। এতদিন মনে করেন বঙ্গবন্ধু নিয়ে প্রচুর ইয়ে হয়েছে, বইপত্র প্রকাশিত হয়েছে। এখন কি ওই পরিমাণ বইপত্র বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত হবে? বলেন তো। না স্যার। না স্যার। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং তিনি এটা এক্সাম্পল দিয়েছিলেন এইভাবে আমাকে, যে হিব্রু ল্যাঙ্গুয়েজকে ড্যাড ল্যাঙ্গুয়েজ ছিল। যখন জুইশরা ক্ষমতায় আসলো, তারা কি করলো, এটাকে অফিসিয়াল ভাষা করেছে, এই ভাষাটা আপনার জীবিত হয়ে গেল। তার মানে হচ্ছে রাজনীতির সাথে কিন্তু সাহিত্য ভাষার সম্পর্ক আছে। ভারতের রাজভাষা বা রাজ্য ভাষা হিন্দি বলা যায় না, কারণ অনেকগুলো ভাষা পাওয়ারফুল। কিন্তু বাংলাদেশের কথা দেখেন, স্বাধীনতার পর বাংলাকে আপনি রাষ্ট্রভাষা করলেন কেন? উপজাতি বা অন্যরা সংসদে বেশি নেই, এই জন্য বাংলাকে রাষ্ট্রভাষা করে ফেললেন। কিন্তু উপজাতিরা যদি 50% সংসদে থাকতো, বাংলাকে রাজ্য ভাষা করতেন, আর একটা কিন্তু যুদ্ধ হয়ে যেত। তাহলে রাজনীতির সাথে, ক্ষমতার সাথেও কিন্তু অনেক কিছু সম্পর্ক আছে। সো লিটারেচার বুঝতে হলে সমাজ ব্যবস্থা আগে ভালো করে বুঝতে হয়, সোশ্যাল সিস্টেম বুঝতে হয় আর কি। তো লিটারেচার নট ইজি অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড। আমরা তো ক্লাসে এমসিকিউ পড়াই। সো নাও আই এম গোইং টু টক অ্যাবাউট সাম ফিমেল আরেকটা রাইটার। প্রশ্ন স্যার। স্যার, ওল্ড এজ থেকে শুরু করে সর্বপ্রথম কোন কোন মেয়েরা, মানে ভিক্টোরিয়ান যুগের আগে কোন কোন মেয়েরা লিখতো, মানে পয়েট আবার বলেন, নভেলিস্ট? আবার প্রশ্ন করেন। ভিক্টোরিয়ান যুগের আগের মহিলা নভেলিস্ট বা পোয়েট কারা ছিল? টুকটাক আছে তো, আমরা জ্যান অস্টিনের কথা বললাম, মেরি শেলির কথা বললাম, আরো অনেক আছে, কিন্তু উল্লেখযোগ্য খুব কম পাবেন। এটা মিডল ইংলিশ থেকে এক দুজন আছে। কিন্তু যদি কাউন্ট করেন, আমার কাছে মনে হয় আর কি, জ্যান অস্টিন যেভাবে ক্লাসিক লিখেছেন, এরকম ক্লাসিক এর আগে ওই রকম ভাবে মানে আকৃষ্ট করে নাই। স্যার, মানে জ্যান ভিক্টোরিয়ান অস্টিন পিরিয়ডের আগে শুধু রোমান্টিকে জেন অস্টেন ছিল, আর কেউ এর তেমন আগেও মহিলা? এক দুজন আছে, কিন্তু ক্লাসিক না। টুকটাক তো আচ্ছা, লিখছে আর সে, ওল্ড দুইজনের যদি একটু নাম বলতেন। ক্লাসিক না। আপনি তো ইয়েকেও পাবেন রোমান্টিক পিরিয়ডে, কি যে বলে ইমিডিয়েট ডিফারেন্স। মেরি শেলিকে পাবেন। স্যার, পাশে বেশি শেলি মহিলা? মেরি শেলি, পার্শ্ববর্তী শেলির বউ, ফ্রাঙ্কেস্টাইন লিখছে।
ও আচ্ছা। হুম। আরো আছে, আফ্রোব্যান্ড থেকে শুরু করে এরকম আছে, কিন্তু ক্লাসিক না। আমরা তো ক্লাসিক নিয়ে কথা বলি মূলত, যেগুলো পড়ানো হয় আর কি। ঠিক আছে, মিডিল ইংলিশে আছে, ওল্ডে আছে। এক দুদিনের মধ্যে ক্লাস নিব তো, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখতে পাবেন এই দুই একটা নিয়ে কথা বলবো। কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিমেল রাইটার্স নিয়ে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করবে যে ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিমেল নোবেলিস্ট নিয়ে কথা বলেন ওইটা। মানে শার্লট এই বন্টির তিনজন জেনায়ার। কি ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত মানে মহিলা? হ্যাঁ হ্যাঁ, ফিমেল রাইটাররা মূলত ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আর কি। তাও নিজেদের নামে লিখে নেয়, সবাই ছদ্মনামে লিখেছেন, সিউডোনিম, বুঝছেন। শার্লট ব্রন্টির জ্যানায়ার, এমিলি ব্রন্টি, উদারিং হাইটস, এগুলো নিয়ে একটু একটু করে কথা বলবো। ব্রন্টি ফ্যামিলি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা জ্যানায়ারের যেটা পড়বো আত্মজীবনীমূলক উপন্যাস জ্যানায়ার। শার্লট ব্রন্টির জ্যানায়ার হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। তাহলে শার্লট ব্রন্টি জ্যানায়ার, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তো আমি একটু যদি সংক্ষেপে থিমটা বলি, একটু দেখেন যে দ্য নোবেল ফ্লোজ দ্য স্টোরি অফ জ্যান, a seemingly plain and simple girl as she battles through life struggles. আচ্ছা, জ্যানায়ার নিয়ে যেহেতু ফিমেল নিয়ে কথা বলছি, জ্যানায়ার নিয়ে প্রথমে বলি। সে যখন উপন্যাস লিখে, এটার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে র্যাড হাউস। এটার প্রথম যেটা, সেটা হচ্ছে র্যাড হাউসের মধ্যে, বুঝছেন, এই ওপেনিংটা র্যাড হাউসের মধ্যে। তো রেড ওপেনিংটা হাউসের যখন কোনো একটা জায়গা, যে জায়গা থেকে নাটকটা শুরু হয়, নভেলটা। চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান, মানে র্যাড রুম থেকে শুরু হয় আর কি, হ্যাঁ, চ্যাপ্টার ওয়ান। তো চ্যাপ্টার ওয়ানেই দেখা যায় কি, সে রুমের মধ্যে থাকে। তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে সে দরজার মধ্যে এমন সিস্টেম করে রাখে, কেউ আসলে যেন আওয়াজ হয়, যে সে যেন তার লেখাটা লুকাইতে পারে। তো সে যখন, তারা যখন লিখতো, তাদের সিস্টাররা, ব্রন্টি সিস্টার যখন লিখতো, ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা মেয়ে লিখবে, সমাজ এটা সাপোর্ট করে না। সমাজে তাদেরকে কোনো কিছু করতে দেন আপনি কিভাবে করবেন, তাই না? ফিজিক্যালি তো মেয়েরা দুর্বল ছিল, এখন এরা মনে করেন যে এক ঘুষি দিয়ে জামাইয়ের দাঁত ফেলে দিবে, তাই না? আহ, আহ, একটা সময় তো এটা ছিল না। মানসিক ভাবে দুর্বল হলে তো ফিজিক্যাল স্ট্রেংথ এমনিতে দুর্বল হয়ে যায়। তো জ্যানায়ারের মধ্যে এটা আছে। এবং তিনি চিন্তা করলেন যে যেটা করবেন, যে পুরুষদের যে নিষ্ঠুরতা দেখলেন, সিদ্ধান্ত নিলেন যে তিনি বিয়ে করবেন না। পরবর্তী তিনি রচেস্টারকে পছন্দ করলেন, কিন্তু রচেস্টারের যে আগে বিয়ে হয়েছে এটা গোপন করেছেন, তখন তিনি কষ্ট পেলেন। বাট একদিন রাতে যখন তিনি চোখ বন্ধ করে আছেন, তিনি চিন্তা করলেন আমার কার কথা মনে হয়, মনে হলো যে মিস্টার রচেস্টার ওনাকে ডাকছে। তিনি চলে গেলেন মিস্টার রচেস্টারের কাছে, গিয়ে দেখলেন ছেলেটা আসলে অপেক্ষা করছে, এবং মিস্টার রচেস্টারকে বিয়ে করলেন। এবং বিখ্যাত ডায়লগ হচ্ছে, রিডার আই মেরিড, আর পাঠক আমি তাকে কি করেছি, আই মেরিড হিম, আমি তাকে বিয়ে করেছি, তিনি যখন ঘটনাটা বলেন। তো বেসিক্যালি এটা ব্লাইন্ড ফেইথ অনেকটা ভিক্টোরিয়ান পিরিয়ডের। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একটা, আমাদের টাঙ্গাইল শাখার পরিচালক হচ্ছে সুমন স্যার। তো তিনি একদিন ক্লাস আমাদের সাথে সেন্ট মার্টিন গেলেন ভাবিকে নিয়ে, সাবিনা আপু। তো সাবিনা, ভাবি বলতেছে যে সুমনকে দেখছিস কিনা, আমি তো খুঁজে পাচ্ছি না। আমি বললাম ওই তো স্যারকে দেখা যায়। তিনি ডাকলেন যে সুমন, আমি বললাম আমি তো আপনার ডাক আমি নিজেই শুনি না, সুমন স্যার কিভাবে শুনবে? তো তিনি বললেন দেখ, সে আমার এই ডাক না শুনে আমার হৃদয়ের ডাক শোনার কথা। ওদিক থেকে সুমন স্যার হাত নেড়ে বলতেছে এই তো আমি এইখানে। এই যে ব্লাইন্ড ফেথ, ওনার যে বিশ্বাস, যে সে, তাকে আমি অনেকক্ষণ খুঁজছি, সে তো আমাকে খোঁজার কথা, বুঝার কথা যে আমি এতক্ষণ আমার সাথে দেখা হয় না। তো তিনি অনেকটা এখানে ব্লাইন্ড ফেথটা কিছু এস্টাবলিশ করেছেন। বাট আমরা আরেকজন দেখবো জর্জ ইলিয়ট, যেটা ব্লাইন্ড ফেথের কিছুটা বাইরে বলেছেন। যেমন ধরেন এখানে আমরা যদি দেখি যে এমিলি ব্রন্টির কথা যদি বলি, উইদারিং হাইট, ইট ইজ আ স্টোরি নেভার টোল্ড ইন ইংলিশ লিটারেচার বিফোর। এমনই একটা গল্প যে ইংলিশ লিটারেচারে আর পূর্বে আর বলা হয়নি। আমি ছোট্ট করে যদি বলি, এটা ঘটনা হচ্ছে কি, হিথক্লিফ নামক একটা চরিত্র থাকে, আর সে কেথির সাথে প্রেম হয়। তো কেথির বাবা যেটা করে, যে হিথক্লিফকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে, হ্যাঁ, রাস্তা থেকে তুলে নিয়ে আসে। তো এই বর্বর ছেলেটার সাথে বাড়ির মালিকের মেয়ের প্রেম হয়, কিন্তু একটা প্রবলেম হয়। প্রবলেম যেটা হলো যে ক্লাস অনুসারে মেয়েটা কি করে, বড়লোক কাউকে বিয়ে করে, বাট হিথক্লিফ আরেক জায়গায় বিয়ে হয়। তো পরবর্তীতে দুজনের বাচ্চা একই বাড়িতে এসে সেম প্রেম কাহিনী রিপিট করে, আগে রিজেনারেশনের মতো প্রেতাত্মা রিজেনারেশন দিয়ে একেবারে গথিক টাইপের একটা উপন্যাস লিখে ফেলেছেন এমিলি ব্রন্টি, এবং খুবই বিখ্যাত। তো হিথক্লিফ চরিত্রটা আসে, এটা আপনারা পড়বেন উইদারিং হাইটস হিথক্লিফ, উইদারিং হাইট হিথক্লিফ, এভাবে মিলিয়ে পড়বেন। ঠিক আছে। শার্লট ব্রন্টি জ্যানায়ার, এমিলি ব্রন্টি লিখেছেন উইদারিং হাইটস। সো এটা আপনারা পড়তে হবে। আমরা এখন একটু কথা বলবো হচ্ছে জর্জ ইলিয়ট। বলেন তো জর্জ ইলিয়ট ছেলে না মেয়ে? বলেন। স্যার মেয়ে, স্যার টি.এস. আচ্ছা, ইলিয়টের বাংলা, ওয়াইফ। আমাদের বাংলার জুয়েল স্যার ছেলে না মেয়ে বলেন তো, যারা ক্লাস করেছেন স্যারের? বিয়ে বিয়ে স্যার। গুড, আপনার সাথে দেখা হয়েছিল, বাংলার জুয়েল স্যার মেয়ে। আপনি কি জর্জ ইলিয়টকে মেয়ে বলছেন না জুয়েল স্যারকে মেয়ে বলছেন? জর্জ ইলিয়ট মেয়ে। ও না, আমি জিজ্ঞেস স্যার করছি জুয়েল ক্লাস স্যার করেছেন। জুয়েল স্যার কি বলছে স্যার?
স্যার জুয়েল স্যার, বলতেছেন জুয়েল স্যার, তাহলে স্যার মেয়ে হয় কিভাবে? তে পুরুষ না। এখন সবাই কিন্তু স্যার বলা যায়, সবাইকে জুলেখা স্যার থেকে বলতে হয়। জুয়েল স্যার হয়েছে। জি জি, গুড। আগে মেয়ে ছিল, পরে ছেলেতে কনভার্ট হয়েছে। নোয়াখালী সবাই চিনেন। জর্জ ইলিয়ট এমন নামে লিখেছেন, দেখে বুঝের উপায় নেই ছেলে নামে। ওনার আসল নাম ছিল মেরিয়ান ইভান্স। জর্জ ইলিয়ট ছিল ওনার প্যান নেম, ছিল সিউডোনেম, ঠিক আছে। ওনার অনেক সাহিত্যকর্ম আছে। আমি অ্যাডাম বেড নিয়ে কথা বলবো, অ্যাডাম বেড নিয়ে কথা বলবো, অ্যাডাম বেড। স্যার ইনি কি তো টি.এস. হচ্ছে ইলিয়টের কি, ওয়াইফ? জর্জ ইলিয়ট এর আসল নাম হচ্ছে মেরিয়ান ইভান্স, স্যার ঠিক আমি আছে। বলতেছি ইনি কি টি.এস. ইলিয়টের ওয়াইফ? তিনি টি.এস. ইলিয়টের ওয়াইফ হবেন কেন? টি.এস. ইলিয়ট আহ, তো হচ্ছে যে মডার্ন পিরিয়ডে, তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান পিরিয়ডে। কিসের সাথে কি কোথায় নিয়ে আসছেন? বুঝলাম অ্যান না, আমি ইম্পর্টেন্ট ইলিয়ট নামটা দেখলাম তো অ্যাডাম ওই জন্য। বেডের, হ্যাঁ অ্যাডাম বেডের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উইমেন্স ফ্রিডম ইজ ফার মোর দেন ম্যানস। পুরুষের যে স্বাধীনতা থাকে, নারীর সে স্বাধীনতা থাকে না। ইনফ্যাক্ট ডিউরিং দ্য টাইম স্প্যান অফ দ্য নোবেল 1799 to 1807, উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার দ্য প্রপার্টি অফ ম্যান। সন্তানরা এবং নারীরা ছিল পুরুষের সম্পদ হিসেবে বিবেচনা করা হতো। অ্যান্ড দ্য ফিমেল ওয়েন্ট ফ্রম হার ফাদার্স জুরিসডিকশন টু আর হাজব্যান্ডস, যে পিতার কন্ট্রোল থেকে জামাইয়ের কন্ট্রোলে যাবে। এটা ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডের বা সেই সময়ের কাহিনী। তো এটা যদি আমরা কাহিনীটা এভাবে বলি, অ্যাডাম বেডে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু এই মেয়েটা অ্যাডাম বেডেকে পছন্দ না করে আর্থার নামক আরেকটা ছেলেকে পছন্দ করে। কিন্তু ওই ছেলেটা তাকে সিডিউস করে, সে প্রেগনেন্ট হয়ে যায়। অ্যাডাম বেডে বললো ঠিক আছে, তারপরেও আমি তোমাকে বিয়ে করব। বাট সে বাচ্চাটাকে কি করে, জঙ্গলের মধ্যে তার যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটাকে সে নিজেই বের করে জঙ্গলে দিয়ে দেয়। সেই সময় অ্যাবর্শন বা এই সিস্টেমটা নিষিদ্ধ ছিল, যার জন্য ওর শাস্তি হবে। তো এখানে যেটা বুঝিয়েছে, আমরা শার্লট বন্টিতে যেটা দেখলাম, যে শার্লট বন্টি কিছুটা ব্লাইন্ড ফেথ, কিন্তু এখানে জর্জ ইলিয়ট দেখিয়েছে যে না, একটু চালাক হওয়া লাগবে, কারণ নারীদের ক্ষমতা কিন্তু ভেরি লিমিটেড ছিলেন। এই সাহিত্যকর্মের মাধ্যমে কিন্তু সেই সোসাইটির যে উইমেন যেই ডমিনেশন ছিল, উইমেনের কে যে ডমিনেট করা হইতো, এই প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরেছে। আপনি হয়তো কাহিনী পড়বেন, কিন্তু প্রকৃতপক্ষে সাহিত্য বুঝতে হলে সেই সময়ে আপনাকে চলে যেতে হবে, সেই সময়ে কল্পনা করতে হবে। একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করেছে, তার বাচ্চা হয়ে যাচ্ছে, এর জন্য তার শাস্তি হবে, তার ফাঁসি হয়ে যাবে, এরকম ভয়ঙ্কর অবস্থা কিন্তু ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত। এবং নারীদের ক্ষমতাটা ভেরি লিমিটেড ছিল। এগুলো উনি লিখেছেন বলে। আচ্ছা, এই উপন্যাস কি কোনো পুরুষ লিখেছে না মহিলা লিখেছে? মহিলা। মহিলা লিখেছে, এই জন্য তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারছে। যদি একদম শুরু থেকে মহিলারা লিখতো, তখন তারা আরো আগে থেকে লিখতো। যখন মহিলারা লিখছে, অনেকে পড়ছে, তখন পুরুষরাও কিন্তু তাদের অধিকার নিয়ে লিখছে। আমরা মডার্ন পিরিয়ডে কিন্তু অনেক পড়বো, যেমন ভারতবর্ষের আর কে নারায়ণ লিখেছে দ্য ডার্ক রুম, যে নারীদের জন্য একদম অন্ধকার রুম করে রাখি। নরওয়েজিয়ান প্লে রাইট পাবেন আপনি, হেনরি কিপসন লিখেছে নোরা। আপনাকে বুঝতে হবে, এখন কিন্তু পুরুষরাও লিখছে মডার্ন পিরিয়ডে, কিন্তু একটা সময় এই সুযোগ ছিল না। তো শেক্সপিয়ার যদি একটা নারীকে এইভাবে লিখতো, সেই সমাজে তো রাজা বাদশারা তারকে কি করতো আমরা তো জানি না। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে আর কি, সেটা ইম্পর্টেন্ট। জর্জ ইলিয়টের আসল নাম কি বলেন? মেরি অ্যান ইভান্স। মেরিয়ান ইভান্স, ওকে। সো নাও সি, আমরা যেটা নিয়ে কথা বলছি, থমাস হার্ডি। থমাস হার্ডি নায়িকাগুলো হচ্ছে আপনারা দেখবেন নায়িকা হচ্ছে থমাস হার্ডি ড্রামের, আর নায়কগুলো হচ্ছে শহরের থমাস হার্ডির। ট্যাস অফ দ্য ডারবারবিনস, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। আমি ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড দিয়ে শুরু করি। বাদশাবা নামক একটা মেয়ে আছে, এই মেয়েটাকে ফার্মের ম্যানেজার পছন্দ করে। যেখানে তিনি অবস্থান করছেন সেখানে এক বয়স্ক লোক পছন্দ করে। আবার শহরের এক ছেলে সার্জেন্ট ট্রয় মেয়েটাকে পছন্দ করে। তো শহরের ছেলে মেয়েটাকে পটিয়ে ফেললো, বললো তুমি অনেক সুন্দর, অনেক কিউট। মেয়েটার পিছনে যখন হাঁটছে, বললো যে আমার পিছনে কেন হাঁটছো? সে বললো যে একটা চাঁদ যদি মাটিতে হাঁটে আমি কেন হাঁটবো না? এভাবে পটিয়ে ফেললো এবং বিয়ে করলো। কিন্তু পরবর্তীতে ওই মেয়েটা চিট করার কারণে গ্রামের লোকটা কি করলো, ওই ছেলেটাকে হত্যা করলো, উনার জেল হলো। কিন্তু বছরের পর বছর গেব্রিয়েল লোক ফার্মের ম্যানেজার ওনাকে পছন্দ করে, তার সাথে মিল দিল। তার মানে গ্রামের সৌন্দর্যটা কত, অসংখ্য ছেলেকে যে পথে বসাইতে পারে, এই প্রতিচ্ছবি দেখিয়েছে। রিটার্ন অফ দ্য নেটিভ সেম, ক্লাইম ইউব্রাইট নামক একটা চরিত্র আছে, সে প্যারিস থেকে আসে। তো ইউস্টেসিয়া নায়িকা, উনার কাজ হচ্ছে যে আমি গ্রামের কাউকে বিয়ে করবো না, আমি শহরের কাউকে বিয়ে করব। শহরের একজনকে বিয়ে করে তিনি লন্ডন বা প্যারিস যাবেন। ঠিক ক্লাইম ইউব্রাইটকে বিয়ে করলেন, কিন্তু বিয়ের পর ওই ছেলে আর প্যারিসে যাচ্ছে না, গ্রামে থেকে যাচ্ছে। মেয়ের তো আশাটা পূর্ণ হলো না, কিন্তু তিনি এখান থেকে পালিয়ে শহরে চলে যাবেন। লেখক কি কাউকে যাইতে দিবেন? বন্যার পানিতে ডুবিয়ে মেরে ফেলবেন, তারপরেও যেতে দিবেন না। সো দেখেন, রিটার্ন অফ দ্য নেটিভ মানে গ্রামে ফিরে আসা, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড মানে কি শহর থেকে দূরে বা গ্রামে। টেস্ট অফ দ্য ডারবারভিলস অনেকটা সেম। আলেক নামক একটা ছেলে এই ট্রাস্টকে সিডিউস করে, লেখক এই ট্রাস্টকে বলে যে পিউর লেডি বলে। কেন পিউর লেডি বলে? কারণ হচ্ছে
ট্যাসকে সিডিউস করা হয়েছে, সে বিয়ে ছাড়া মা হতে চলেছে, কিন্তু লেখক বলল যে ট্যাস হচ্ছে দ্য পিওর লেডি। কারণ হচ্ছে কি, তার কোনো ইচ্ছা ছিল না, তার কোনো ভালোবাসা ছিল না এই এই তাকে যে নষ্ট করা হয়েছে বা সিডিউস করা হয়েছে সেটার ক্ষেত্রে। তো এটাকে প্রুফ করেছে অনেকে, যে তাকে একটা মেয়ের সাথে যদি কোনো ছেলে প্রতারণা করে, দোষটা তো ছেলের হবে, মেয়ে সহজ সরল, তাকে কেন খারাপ বলবে সমাজ? তো লাস্ট পর্যন্ত যখন তাকে ব্ল্যাকমেল করে আলেককে সে হত্যা করে, এবং তারও কিন্তু ফাঁসি হয়। তাহলে তিনি অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গ্রামে চলে আসছেন, গ্রামের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করেছেন মেয়েদেরকে মাধ্যমে। তিনি বোঝানোর চেষ্টা করেছেন গ্রামটা কত চমৎকার বা সুন্দর হতে পারে। এরকম অনেকগুলো ইস্যুজ আছে ওনার এখানে বলতে পারেন। এবং অ্যাজ ওয়েল এজ আপনি যদি নারীর কথাও বলেন, এটাও কিন্তু বলতে পারেন আপনি, দ্য নোবেল প্রেজেন্টস ক্যাজ এজ দ্য ভিকটিম অফ টাইম ইন হুইচ শি লিভস, বাট ম্যান এন্ড সোসাইটি ট্রিট হার আনকাইন্ডলি অ্যান্ড আনফেয়ারলি। সে সময় পুরুষ এবং সমাজ তাকে কিন্তু আনকাইন্ডলি রেখেছেন, এইটাও কিন্তু কিছুটা তিনি এখানে দিয়েছেন। ঠিক আছে। সো এটা আহ, যখন পাবলিশ করা হয় বইটা, প্রকাশ করতে চায় না প্রকাশকরা। কেন চায় না? কারণ হচ্ছে নারীর প্রতি তিনি এখানে দয়া দেখিয়েছেন, তাকে সিডিউস করা হয়েছে, তার বাচ্চা হয়েছে, তাকে বলবেন পিওর লেডি, কিন্তু আনকাট অবস্থায় আমাদের লেখক এটা প্রকাশ করেছেন। এবং তিনি কিছুটা সিম্পিতি দেখিয়েছেন ওমেন ফেসিং আনফিলিং মোরাল হিপোক্রেসি ইন ভিক্টোরিয়ান ইংল্যান্ড। সো যার জন্য এই ডিফিকাল্টিস কিছুটা ছিল। তাহলে পড়ার কৌশল কি? থমাস হার্ডি গ্রামের বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে। আমরা আর একটা দুইটা কি প্রশ্ন পড়া যাবে? মিনিমাম আরো একটা প্রশ্ন পড়ি, কি বলেন? রবার্ট লুইস স্টিভেনসন থেকে পারবেন কিনা বলেন তো? আর একটা প্রশ্ন পড়ার সময় আছে আপনাদের? জি স্যার, অনেক সময় আছে। হুম। তাহলে আমরা আরো 4-5 মিনিট কথা বলি, কি বলেন? একটু স্যার আর আপনি দুজন পড়ান, বলেন। আপনার পড়া শুনতে ইচ্ছা করে, আপনি পড়ান, অনেক পড়ান। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো 4-5 মিনিট হচ্ছে যে একটু কথা বলি। এখানে ট্রেজার আইল্যান্ড আপনাদের ক্লাস টেস্টে আছে, নিউ আরাবিয়ান নাইটস ক্লাস টেস্টে আছে, কিন্তু আমি ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড পড়াবো। সো একটু যদি বোঝার চেষ্টা করেন সেখানে, সেটা হলো আমরা উইলিয়াম গোল্ডিং এর কথা বলি। লিখি এখানে উইলিয়াম গোল্ডিং। উইলিয়াম গোল্ডিং এর একটা সাহিত্য হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস। লর্ড অফ দ্য ফ্লাইস। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড, এটার সাথে এটা মিলিয়ে বলবো। আচ্ছা, ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড এর মানেটা হচ্ছে যে দ্বৈত চরিত্র, ডাবল ক্যারেক্টার যেটাকে বলি আর কি আমরা, সেটা হচ্ছে কিরকম? যিনি ডক্টর জেকিল তিনি কিন্তু মিস্টার হাইড। তিনি এমন একটা ইনজেকশন আবিষ্কার করেন, এটা কোনো বিড়ালের মধ্যে দিলে সে বিশাল আকার ধারণ করে, মানুষের মধ্যে দিলেন, উনার মধ্যে দিলেন, তিনি দানবের মতো হয়ে গেলেন। তখন ওনার নাম হচ্ছে মিস্টার হাইড। তিনি কি করেন? খুন খারাপি করেন, কিন্তু একটু পরে তো তিনি আবার ডক্টর হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। সো পুলিশ খুঁজে ডক্টর মিস্টার হাইডকে, কিন্তু ওনারা তো খুঁজে পাচ্ছে না। একটা সময় ওনার ইনজেকশন আর কাজ করছে না, তিনি আর ডক্টর হতে পারছেন না, তিনি পুরোপুরি দানব হয়ে গেলেন এবং তিনি ধরা পড়লেন। তার মানে হচ্ছে একটা মানুষের মধ্যে একাধিক চরিত্র রয়েছে, সময় সুযোগ পেলে এটা বের হয়ে আসে। আম, যেটা ফ্রান্সিস বেকন বলেছিলেন, অপরচুনিটি মেক্স আ থিফ। সুযোগ একটা মানুষকে কি বানায়? চোর বানায়। সুযোগ একটা মানুষকে কিন্তু চোর বানায়। তো এইখানে আপনি একটু একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা যে মানুষ, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে কাজটা আমরা করি, যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে খারাপ আচরণ করি। আচ্ছা, একবার ইমাজিন করেন তো, গত 15 বছর যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থেকে বিএনপি সরকার থাকতো, 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে যদি শেখ হাসিনা মারা যেত, ক্ষমতা যদি বিএনপি গত 20 বছর থাকতো, আপনার কি মনে হয় আমরা এরকম ছাত্র জনতারা আন্দোলন করে তাদেরকে হয়তো নামাইতাম? কিংবা এরশাদ যদি থাকতো, উনাকে হয়তো নামানোর দরকার হতো না? বলেন তো। অবশ্যই আপনাদের স্যার। অনেকটা এরকমই কিন্তু। তার মানেটা হচ্ছে কি, যে এই বিএনপির যে লোকজন আছে এতদিন ক্ষমতায় না থাকার কারণে, তারা আসলে ক্ষমতায় থাকলে কি করবে না করবে সেটা কিন্তু প্রকাশ পায় না। কিংবা আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, আমি কি করব না করবো এখন কিন্তু প্রকাশ পাওয়া যাবে না। আমি ভালো না খারাপ বোঝা যাবে আমাকে কিন্তু অসম্ভব ক্ষমতা দিলে, এর আগে কিন্তু বোঝা যাবে না। যেমন যেই আওয়ামী লীগের লোকজনগুলো আজকে মনে করেন দেশ থেকে পালাতক কিংবা তারা খারাপ কাজ করেছে, আচ্ছা তারা যদি এমপি মন্ত্রী না হইতো, তারা কি এরকম ভাবে মানে অপমানিত লাঞ্ছিত হইতো? বলেন তো না। তার মানে লেখক বলছেন সময় সুযোগের কারণে একটা মানুষের আসল রূপ বের হয়ে আসবে, এর আগে কিন্তু বের হয়ে আসবে না। যেমন প্রাইভেট ইউনিভার্সিটির বা স্কুলের ছেলেরা দেশের প্রতি কতটা ভালোবাসা আছে, ইয়াং জেনারেশন যাদেরকে আমরা জেনজি বলি, এই স্টুডেন্ট পিপল রেভলিউশন না হলে তো সবাই রাস্তায় নেমে আসতো না, বুঝা যেত না যে প্রয়োজনে, যে যারা বলে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমরা করেছি, প্রয়োজন হলে যে যে কেউ মুক্তিযুদ্ধ করতে পারে, সময় সুযোগের কারণে এটা কি প্রমাণ হয়েছে কি হয় নাই? ইভেন আমিও যখন অনেকবার এই মিছিলে গিয়েছি, আন্দোলন করেছি, টিয়ার শেল আমার চোখে এসে পড়েছে। তো এই যে ব্যাপারগুলো ছিল, এরকম সুযোগ না হলে কি আমিও যেতাম? তাই না। ফ্রান্সিস বেকনের সেই কথাটা, অপরচুনিটি মেক্স আ থিং। তো এটা আমি আরেকটু বলি, আরেকটা এক্সাম্পল দিই।
উইলিয়াম জেরাল্ড গোল্ডিং উনার লর্ড অফ দ্য ফ্লাইসে কতগুলো ব্রিটিশ বাচ্চা কি করেছে, প্লেন ক্রেশের কারণে একটা জঙ্গলে আটকে গেলেন। সেখানে তারা দলবদ্ধ হয়, গ্রুপ হয়, একে অপরকে খুন করে। এই বাচ্চাগুলো যদি প্লেন ক্রেশ না হইতো, তারা যদি ঠিকভাবে বাসা বাড়িতে থাকতো বা স্কুলে থাকতো, তাদের ভিতরের আসল রূপ কিন্তু বের হইতো না। সময় সুযোগের কারণে একটা মানুষ কেমন সেটা বোঝা যায়। এই জন্য বিখ্যাত ডায়লগ আছে, চ্যাক দ্য বিস্ট ইন ইউ, আপনার মধ্যে পশুত্বটা দমন করুন। প্রত্যেকের মধ্যে এরকম পশুত্ব আছে, সময় সুযোগ হলে কি হয় সেটা বের হয়ে আসে। আমি কি কিছুটা বুঝাইতে পারলাম কথাটা, ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড? আমাদের মানুষের মধ্যে যে দ্বৈত চরিত্র আছে, এগুলো সময় সুযোগ ছাড়া বোঝা যাবে না। কিছুটা কি বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, আমরা সময়ের একদিকে শেষে, আমি আর ব্যাখ্যা করব না। জাস্ট বাংলার স্কট বলা হয় ওয়াল্টার বঙ্কিমকে, এবং ওয়াল্টার স্কট যিনি আছেন, উনার একটা উপন্যাস আছেন, অনেকটা আমরা ঐতিহাসিক উপন্যাস, ইভানহু। মনে করা হয় দুর্গেশ নন্দিনীর সাথে তার মিল আছে, যার জন্য অথবা আরো কতগুলো কারণ আছে উনাকে বাংলার স্কট বলা হয়। এখানে কনফ্লিক্ট অফ অনার অ্যান্ড কেওটিক করাপ্ট রুল নিয়ে কথা বলেছেন। ইম্পর্টেন্ট, সময় পেলে আপনারা পড়বেন। এখনো বিশেষ পরীক্ষা আসেনি। ভিক্টর হুগোর লা মিজারেবল। নজরুলকে ইংরেজি সাহিত্যের কয়জনের সাথে তুলনা করা হয়? নজরুলকে বেসিকলি তো আমরা বাইরন, আর কারোর সাথে পেয়েছেন? স্যার আমি অনেক আরো 2-3 জনের সাথেও পাইছি, বলেন বলেন টিকের একটু চন্দ্রিকা। বিসিএস এর বা এমনি টিকের ক্ষেত্রে পাইছি, কিন্তু এক্স্যাক্টলি মনে একটু নেই। নজরুলকে বাইরন ছাড়া আর কার সাথে মিলে? স্যার নজরুল ইজ দ্য স্কট অফ বেঙ্গল, এটাও পাইছি স্যার। আচ্ছা, সো ঠিক আছে। দায়ের ব্যবহারের ক্ষেত্রে। আর আর কি কিছু পাইছেন? আর কার সাথে পাইছেন? স্যার আরেকটাও পাইছি, কিন্তু মনে নেই এখন। ওইটা বলতে হবে আর কি। আর কি আমার কেউ, মনে আছে আমি নজরুলকে আর কি 2-3 জনের সাথে পাইছি। এই আর কি কেউ বলতে পারে নজরুল? স্যার শেলিকেও পেয়েছি, শেলি। স্যার এগুলো পাওয়ার পেছনে একটু কারণ আছে স্যার। এটা হচ্ছে যে আমরা যে বাচ্চাদের পড়ানোর জন্য স্যার যখন আর্টিকলস অধ্যায় পড়ি বা পড়াই, ওখানে স্যার ওই বইয়ের লেখকরা মানে এই উদাহরণগুলো দিয়ে রাখছে। আসলে সঙ্গত কারণে যে উদাহরণ দেওয়া সেটা করে নাই, মানে এমনি উদাহরণ দিয়ে রাখছে। এই জন্য তুলনা করার ক্ষেত্রে তুলনা যার সাথে করা হয় না, তার একটু শুনেন, একটু বলি, ঠিক আছে? বাইরন ছিল অনেকটা, যেমন শেলির সাথে নজরুলকে একটু কম বললেও বাইরনের সাথে বেশি ব্যবহার করা হয়, বুঝছেন? আর কেন বলা হয়, বাইরন কিছুটা কনভেনশন থেকে আনকনভেনশনাল ছিলেন। কিন্তু বাইরন দেখেছেন তার নায়ক কিন্তু চরিত্র খারাপ, ঠিক আছে? সো বিদ্রোহী যে ভাবটা, শেলির বিদ্রোহ আর বাইরনের বিদ্রোহ কিন্তু ডিফারেন্ট ছিল। শেলির যে ব্যাপারটা সেটা কিন্তু ডিফারেন্ট ছিল। যেমন আমরা শেলি এবং বাইরন দুজন দ্বারাই কিন্তু রবার্ট ব্রাউনিং কিছুটা প্রভাবিত। তো কম্পেয়ারটা আপনি হয়তো একটা সাহিত্যকর্ম দিয়ে করতে পারেন, কিংবা ওভারঅল সাহিত্যকর্মের অ্যানালাইসিস দিয়ে করতে পারেন। সেটা কিন্তু আপনার নিজের উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি কিভাবে করছেন। যেমন আপনি একটা সাহিত্যকর্মের কারণেই যদি বঙ্কিমকে বাংলার স্কট বলা হন, কিন্তু এটা তো জাস্টিফাইয়েবল না। কোন একটা লেখক ক্রিটিক আলোচনা করতে গিয়ে বলেছেন। অনেক সাহিত্যকর্ম আছে যে মনে করেন অন্যর দ্বারা প্রভাবিত, কিন্তু কোনো অবস্থাতেই কি হয় না যে ওইটা বলা যায় না আসলে। হ্যাঁ, একটা দুইটা সাহিত্যকর্মের জন্য আলোচনায় কিন্তু আসে, তো এটা জাস্টিফাই করা কিন্তু খুব টাফ। যেমন আমি যদি বলি আপনাদেরকে যে আলাউলের তোহফা আছে বাংলা সাহিত্যে, ঠিক আছে? সো আবার ধরেন আপনি রাজশেখর বসুর যে চিকিৎসা সংকট আছে, মনে করা হয় ওনার রাজশেখর বসুর যে চিকিৎসা সংকট আছে জীবী স্কয়ার ডক্টর জিলেমার সাথে মিলে, কিন্তু তিনি এটা অস্বীকার করেছেন, এরকম আর কি। সো দেন আবার এটা যে বলা হয় যে ইবানু, কিন্তু দুর্গেশ নন্দিনী আর এটা দুইটা কিন্তু ডিফারেন্ট। মনে করা হয় যে ভালোবাসা এবং বীরত্ব দুটাকে মিক্স করেছেন, এইটুকুর কারণে এরকম হয় আর কি, বুঝছেন? সো আপনারা সম্ভব হলে এগুলো একটু পড়বেন। দিস ইজ অল ফর টুনাইট, and thank you so much for joining me, and have a nice night. Wish you good luck. Keep reading, পড়তে থাকেন। আর সুবিধা অসুবিধা সেগুলো তো জানাবেন, আমার সাথে যোগাযোগ হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ স্যার। All the best wishes for you.